হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফোর্থ ক্লাসের আগে আমি ছোট্ট একটা বেসিক দিয়ে শুরু করতে চাই। গ্রুপে একটা কোশ্চেন এসেছিল যে মস্তিষ্কে যে তরলটা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্টে জানাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমার ভয়েস শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একজন কোশ্চেন করেছিল যে আমাদের মস্তিষ্কে ব্রেনের ভেতরে যে তরল আছে, তরলগুলো থাকার জন্য কিছু জায়গা আছে। ফাঁকা জায়গাগুলোকে বলা হয় প্রকোষ্ঠ। আমরা তো জানি পার্শ্বীয় প্রকোষ্ঠ বা পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল এবং চতুর্থ ভেন্ট্রিকল আছে। তো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের মেনিনজেসের 3টে স্তর আছে। অ্যারাকনয়েড যে ম্যাটার আছে, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। সাব মানে নিচে, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে। এখানেও থাকে সিএসএফ। আবার আমি বলেছি যে কেন্দ্রীয় নালীতেও সিএসএফ পাওয়া যায়। এখন একজন কোশ্চেন করেছিল যে এইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, যে কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে না। এটা খুবই চমৎকার একটা বেসিক। তোমরা যদি একটু সচেতন হয়ে টপিকটা দেখো তাহলে তোমাদের মনে থাকবে। আমি শুধু একটা রাফ ছবি অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের ব্রেন। ব্রেন তো সুষুম্না কাণ্ড থেকেই শুরু হয়, তাহলে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের নিচটা হচ্ছে কোণের মতো। যারা বই অনেক বেশি পড়ো তারা জানো যে এই জায়গাকে বলা হয় কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস, এই কোণটাকে বলা হয়। তো এখন আজকে আমরা এগুলো পড়বো না, আজকে আমরা দেখবো শুধু সিএসএফটা কোন জায়গায় থাকে। তাহলে ব্রেনের মধ্যে ফাঁকা জায়গা আছে, এইটা একটা মানুষের চোখের মতো। এখানে একটা আছে, ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। এখানে একটা ভেন্ট্রিকল আছে, একটা নালী আছে এখানে, সেরেব্রাল একুইডাক্ট আমি পড়িয়েছি। এখানে একটা ভেন্ট্রিকল আছে, একটা দুইটা তিনটা চারটা। মানুষের ব্রেনের মধ্যে একটা দুইটা তিনটা চারটা ভেন্ট্রিকল থাকে। এখন কথা হচ্ছে সুষুম্না কাণ্ড এবং ব্রেন এরা তো একই জিনিস, রাইট? কারণ এইটার সামনটাই হয়ে গেছে ব্রেন। তাহলে সুষুম্না কাণ্ডের ভেতরেও এইটার অংশ থাকবে। এরকম একটা লম্বা নালী আছে, লম্বা একটা নালী আছে। যেহেতু কেন্দ্র বরাবর গেছে এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় নালী। খেয়াল করে দেখো, এই যে 4 নম্বর যে ভেন্ট্রিকলটা আছে, 4 নম্বর ভেন্ট্রিকল থেকে কিন্তু এটা শুরু হয়েছে। তাহলে যদি কখনো এমন চিন্তা মাথায় আসে যে 4 নম্বর থেকে এদিকটা তৈরি হয়েছে না এই সরু কেন্দ্রীয় নালী থেকে উপরেটা তৈরি হয়েছে, তোমরা তো জানোই যে আগে জন্মের সময় আমাদের নিউরাল টিউব তৈরি হয়, এরকম নিউরাল টিউব থেকে পরে ব্রেন তৈরি হয়। তাহলে আগে কেন্দ্রীয় নালীটা এইগুলো জাস্ট একটু ফুলে ফুলে চলে গেছে। তাহলে আমরা পাইলাম তরল কয় জায়গায় থাকে? পার্শ্বীয় ভেন্ট্রিকলে থাকে, তৃতীয় ভেন্ট্রিকলে থাকে, চতুর্থ ভেন্ট্রিকলে থাকে, আর এই যে কেন্দ্রীয় নালীতে থাকে, রাইট? এখন আমি বলেছি যে মেনিনজেস বলে একটা লেয়ার আছে উপরে, 3টা স্তর আছে। 3টে স্তরের মধ্যে এই যে অ্যারাকনয়েড ম্যাটার আছে, এর নিচে যে স্তরটা আছে এটা সাব অ্যারাকনয়েড স্পেস বলা হয় এটাকে। এটার সাথে এগুলোর একটা যোগাযোগ আছে, সেটা হলো কোনোভাবে তো রক্তনালী কিংবা নালীগুলোর যোগাযোগ আছে। এটা তো এদিকে চলে আসে, তাহলে সাব অ্যারাকনয়েড স্পেসগুলো এদিকেও থাকবে, তাহলে এগুলোর সাথে এই কেন্দ্রীয় নালী বা ভেন্ট্রিকলের একটা যোগাযোগ আছে। তাহলে সিএসএফ এখানে থাকবে, এর সাথে যেহেতু এই ভেন্ট্রিকল বা কেন্দ্রীয় নালীর যোগাযোগ আছে তাহলে ভেন্ট্রিকলে থাকবে। আর কেন্দ্রীয় নালী থেকেই তো ভেন্ট্রিকলগুলো তৈরি হয়, তাহলে কেন্দ্রীয় নালীতেও থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা পরের লেকচারে চলে যাব।
ভয়েস ঠিক আছে কি না, ক্যামেরার জুম ঠিক আছে কি না, একটু কমেন্টে জানাও। আজকে আমরা কমেন্টে অনেক বেশি কোশ্চেন করব। যারা সব থেকে বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, অবশ্যই আরেকজন কি বলছে এর রিপ্লাই দেওয়া না, কারোর সাথে কমেন্টের মধ্যে ঝগড়া করা না। যারা সব থেকে ভালো রিপ্লাই দিবে, পুরো লাইভটা শুনবে, তাদেরকে আমরা স্পেশাল কিছু উপঢৌকন দিব। সাথে হচ্ছে আরেকটা উপহার আছে, সেটা গ্রুপে আমি গতকাল রাতে পোস্ট করেছি, আজকে ভোরের দিকে পোস্ট করেছি, তোমরা এটা দেখে নিও। তোমরা একটু বলো ভয়েস এবং জুম ঠিক আছে কিনা। ওকে, আজকে অনেক প্রশ্ন করছো তোমরা, ভেস্টিবুলো ককলিয়া কেন বলা হয় অডিটরি স্নায়ুকে। এটা আমি লাস্ট ক্লাসে বলেছি যে কানের ভেতরে দুইটা অংশ আছে, দুইটা অংশ থেকেই অডিটরি স্নায়ুটা উৎপন্ন হয়, একটা ভেস্টিবিউল আর একটা হচ্ছে ককলিয়া অংশ থেকে। এই জন্য এটাকে ভেস্টিবুলো ককলিয়া বলা হয়। আর একটা ছিল যে পন্সের ক্ষেত্রে কেন আলাদা, কারণ কিছু জিনিস আছে যেগুলো তৈরি হয়, ব্যাখ্যা ততটা প্রয়োজন নাই। সব ব্যাখ্যা জানতে গেলে তো আমাদের কোর্স কমপ্লিট হবে না। তাহলে পন্সের ব্যাখ্যাটা যদি আমি পাই, অবশ্যই তোমাদের এটা জানিয়ে দেবো গ্রুপে পোস্ট করে। আজকে আমরা পড়বো চোখ। আজকে আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করব। ওকে, আমাদের মস্তিষ্কে যেমন আমরা একটা সংখ্যা পেয়েছিলাম 3। 3টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেখানেই যাবা বায়োলজির, সেখানেই 3 সংখ্যাটা পাবা। 3 একটা খুব ম্যাজিক্যাল সংখ্যা। জন্ম, মৃত্যু, বিয়ে, কিংবা দানে দানে 3 দান, বুঝতেই পারছো যে 3 নাম্বারটা খুবই ম্যাজিক্যাল। কোনো কিছু করতে গেলে, কোনো কিছু সঠিক জিনিস পেতে গেলে 3 বার করতে হয়। যেমন তোমরা বিশ্বাস করছেন, আবার বলো, বিশ্বাস করছেন, আবার বলো, তৃতীয়বার বলো, 3 বার বলে ফেললো। ঠিক তেমনি আমরা যদি চোখেও যাই, চোখে কিন্তু অনেক 3-এর ছড়াছড়ি। কখন কখন 3 পাবো আমি তোমাদের বলে দেবো। আজকে আমরা পড়বো চোখ। চোখ পড়ার সময় বলি, এই যে ধরো এটা একটা হচ্ছে সাদা একটা ফোন। তাহলে আমাদের যে চোখের গোলকটা আছে, ছবি কিন্তু এটা। মনে করো যে চোখের যে গোলকটা আছে, ছোট একটা পিং পং বলের মতো, এর বাইরে একটা সাদা কাপড় আছে, সাদা একটা কাপড় আছে। তাহলে বাইরের যে স্তর, সেটা হচ্ছে সাদা রঙের কাপড়ের। মনে রাখার জন্য বলছি। তাহলে বাইরে যদি একটা স্তর থাকে, ভিতরে নিশ্চয়ই আরও স্তর আছে। টোটাল স্তর হচ্ছে 3টা। আমরা একটা 3 সংখ্যা পাইলাম। তাহলে ব্রেনের স্তর হচ্ছে 3টা। সরি, চোখের স্তর হচ্ছে 3টা। একবারে বাইরের কথাটা আমরা পড়বো, বাইরেরটা শেষ করে ফেলবো। বাইরে থেকে কি কি কোশ্চেন আসে এখন দেখো। আমি যেখানে লিখে রাখছি, প্রথম স্তরের নাম হচ্ছে স্ক্লেরা। দন্ত স, ক, ল সবগুলো সংযুক্ত, স্ক্লেরা। দন্ত স এবং ক, এই দুটো বর্ণ থেকে এখানকার সমস্ত তথ্য স্মরণ রাখা যায়। দন্ত স থেকে হচ্ছে সাদা। আমি বলছিলাম কিসের কথা? সাদা কাপড়ের কথা। তাহলে স্ক্লেরার রং হচ্ছে সাদা। কিসের মতো এটা? ধরা যাক কাপড়ের মতো। তাহলে কাপড় মানে হচ্ছে সুতা, সুতা মানে হচ্ছে তন্তু। তাহলে স্ক্লেরাটা হচ্ছে তন্তুময়। এখন তন্তুময় বা সুতা দিয়ে বা কাপড় দিয়ে যদি আমরা একটা স্তর ঢেকে রাখি, তাহলে এর ভেতর দিয়ে আমরা ভেতরের জিনিসগুলো দেখতে পাবো না। তাহলে এটা স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে? অস্বচ্ছ। অস্বচ্ছ। তাহলে প্রশ্ন আসে, স্ক্লেরার বৈশিষ্ট্য 9 কোনটি? সাদা, তন্তুময়, অস্বচ্ছ, এর সাথে যুক্ত করবে তন্তুহীন কিংবা স্বচ্ছ। তাহলে তোমাদের ওই অ্যান্সারটা দাগাতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্ক্লেরা নামটা কোথা থেকে আসলো? স্ক্লেরা নামটা আসলে কোথা থেকেও আসেনি। এটার অর্থই হচ্ছে শক্ত, হার্ড।
এখন এটা যদি চোখ হয়, চোখের বাইরে যে লেয়ারটা আছে, আমি যে মোবাইল ফোনের ছবিটা দেখালাম, মোবাইল ফোনের বাইরে কিন্তু একটা শক্ত স্তর আছে, আছে বলে ভেতরে ইঞ্জিনগুলোকে আমরা রক্ষা করতে পারছি। তাহলে স্ক্লেরা মানে হচ্ছে হার্ড বা শক্ত। এখন তুমি যদি বাইরে সাদা, তন্তুময় এবং অস্বচ্ছ একটা আবরণ দাও, চোখের ভেতরে আলো তো প্রবেশ করবে না। আলো যদি প্রবেশ না করে আমরা দেখতে পাবো না। দেখতে যদি না পাই তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা করব কি? একেবারে সামনের দিকে এসে আমরা এই সাদা অংশটা কিছু বন্ধ করে দেবো, শেষ করে দেবো, যে এখানে দিব না, কারণ আলো প্রবেশ করাতে হবে, এটা একটা শর্ত। তাহলে এখানে যে অংশটা থাকবে, ধরা যাক এটা একটা অংশ, দেখো দন্ত স থেকে কিন্তু আমরা পাইছি সাদা। সাদা মানে হচ্ছে সাদা কাপড়, সাদা কাপড় মানে হচ্ছে তন্তুময়, তন্তুময় মানেই হচ্ছে অস্বচ্ছ। তাহলে এই সম্পূর্ণ সামনে যে অংশটা আসবে, দন্ত সটা আমরা শেষ করছি, এবার পাবো আমরা ক। এবার ক, তাহলে এই জায়গার নাম হচ্ছে কর্নিয়া। তাহলে প্রশ্ন আসে, কর্নিয়া কিসের অংশ? স্ক্লেরা, আরও 3-4টা নাম দিবে, অ্যান্সার হচ্ছে স্ক্লেরার অংশ। পরের প্রশ্ন আসে, কর্নিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? কর্নিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে স্ক্লেরার আমরা যে বৈশিষ্ট্য পাইছি সাদা, তন্তুময়, অস্বচ্ছ, এটা উল্টায় দিব, কারণ সম্পূর্ণ উল্টো যদি না হয় তাহলে আলো প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি করব, এখানে এটা বলবো সাদা, তাহলে ওটা হবে বর্ণহীন, ওখানে কোনো বর্ণই থাকবে না, তাহলে কর্নিয়া হচ্ছে বর্ণহীন। এটা ছিল তন্তুময়, তাহলে পরেরটা কর্নিয়া হবে তন্তুহীন। এটা ছিল অস্বচ্ছ, তাহলে কর্নিয়া হবে স্বচ্ছ। বায়োলজির বৈশিষ্ট্যগুলো এভাবেই মনে রাখতে হয়, বায়োলজিতে কোনো কিছুই লজিকের বাইরে নাই। তাহলে আমাদের আজমল স্যারের বইতে এই কথাটা বলা নাই, সেটা হলো কর্নিয়া যদি স্বচ্ছ হয়, তন্তুহীন হয়, বর্ণহীন হয়, তাহলে সুবিধা কি? এর ভেতর দিয়ে আলো প্রবেশ করতে পারবে একেবারে ভেতরে। এখন আমাদের বাড়িতে দরজা থাকে, জানালা থাকে, দরজা তো আমরা বন্ধ করে রাখি, কিন্তু জানালা রাখি খুলে, উইন্ডো রাখি খুলে, তাহলে উইন্ডো দিয়ে বাতাস আসে, আলো আসে। তাহলে চোখের কর্নিয়া দিয়েই কিন্তু আলোটা প্রবেশ করছে ভেতরে। তাহলে কর্নিয়াকে কি আমরা বলতে পারি না উইন্ডো? তাহলে এটা হচ্ছে আইবলের উইন্ডো বা অক্ষিগোলকের উইন্ডো, এটা মনে রাখতে হবে। তো এই উইন্ডোতে আলো প্রবেশ করলে আমরা যেহেতু দেখতে পাবো, ভিশন করতে পারবো, তাহলে এটার নাম হচ্ছে উইন্ডো অফ ভিশন। কর্নিয়া শেষ, এখান থেকে স্ক্লেরাও শেষ। এখন এটা যদি একটা বল হয়, স্ক্লেরা যদি সবার বাইরে থাকে, পরের কোশ্চেন হচ্ছে স্ক্লেরাকে কি আমরা ঢেকে রাখবো না? একটা বিল্ডিং তৈরি করার পরও তো আমরা এর উপরে রং দিই, চুনকাম করি। হ্যাঁ, এর উপরে আমরা আর একটা স্তর দেবো একবারে বাইরে। খেয়াল করে দেখো, আমি 3টা স্তর লিখে রাখছি, আমি বলছি যে আমাদের চোখে 3টা মাত্র স্তর থাকে। তাহলে বাইরে যে একবারে আবরণটা থাকে, এটা কিন্তু চোখের স্তর নয়। এই স্তরটা দুই পাশ দিয়েই কোথায় এসে শেষ হয়? এই যে এখানে শেষ হয়। দেখো যেখানে স্ক্লেরাটা শেষ হয়েছে, এটা স্ক্লেরা ছিল, এবং কর্নিয়াটা যেখানে শুরু হয়েছে এই জায়গা, এটা হচ্ছে কর্নিয়া, এই যে এখানে শেষ, এখান থেকে আবার স্ক্লেরা। তাহলে বাইরে যে আবরণটা দিলাম, কর্নিয়া এবং স্ক্লেরা যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গায় এসে আবরণটা শেষ, সামনের দিকে আর যায়নি। মোবাইলের ক্ষেত্রেও দেখবা যে যে স্ক্রিন প্রোটেক্টরটা থাকে ক্যামেরার উপরে গিয়ে শেষ হয়ে যায়। ছোট যে ক্যামেরাটা আছে, ক্যামেরার উপরে কোনো স্ক্রিন প্রোটেক্টর থাকে না। তাহলে এইটা হচ্ছে ক্যামেরা, এটার নাম কর্নিয়া, কর্নিয়া এখানে শেষ, স্ক্লেরা এখান থেকে শুরু। তাহলে বাইরে যে আবরণটা আমরা এক্সট্রা দিলাম, সেই আবরণটা কিন্তু এই জায়গায় শেষ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই আবরণের নাম কি? তোমরা জানো আবরণটার নাম হচ্ছে কনজাংটিভা। যারা বায়োলজি কিচ্ছু বোঝো না, আরও বুঝতে চাও, আরও স্মরণ রাখতে চাও, তাদের জন্য বলি কনজাংটিভা মানে হচ্ছে কনজয়েন্ট। কনজয়েন্ট, কনজয়েন্ট মানে হচ্ছে টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে। এই যে দেখো, এই জায়গা থেকে কর্নিয়া শুরু, এই জায়গায় এসে স্ক্লেরা উপর দিয়ে শেষ হয়ে গেছে। আবার আমরা যে এক্সট্রা কনজাংটিভা লেয়ারটা দিলাম এই জায়গাতে শেষ হয়েছে, তার মানে এই টুগেদার পয়েন্টে বা কনজয়েন্ট পয়েন্টে এসে
স্ক্লেরা কনজাংটিভা শেষ, বাইরে যে আবরণটা দিয়েছিলাম সেটা শেষ, তার এই জন্য এটাকে বলা হয় কনজাংটিভা। একটা প্রশ্ন হয়, কর্নিয়ার উপরে কি কনজাংটিভা থাকে? আমি বলেছি এটা ক্যামেরার উপরে স্ক্রিন প্রোটেক্টর থাকে না, তাহলে কর্নিয়ার উপরে এক্সট্রা যে আবরণটা দিয়েছে ওটা থাকে না। এটা একটা প্রশ্ন। শেষ। আমরা এখন পরের লেয়ারে চলে যাব। তাহলে আমরা একবারে বাইরের আবরণ শেষ করেছি। আচ্ছা, কনজাংটিভা থেকে আরেকটা কোশ্চেন আসে, কোনটি চোখের স্তর নয়? খেয়াল করে যে ভেতরে একটা স্তর, এটার নাম হচ্ছে রেটিনা, পড়বো আমরা। মাঝখানে যে স্তরটা আছে এটার নাম হচ্ছে কোরোয়েড। একবারে বাইরে যে স্তরটা এটার নাম হচ্ছে স্ক্লেরা। আর একেবারে বাইরে একটা আবরণ দিয়েছি, এক্সট্রা আবরণ, এটা হচ্ছে কনজাংটিভা। প্রশ্ন আসে কোনটি চোখের স্তর নয়, বা প্রশ্ন আসে কোনটি চোখের আনুষাঙ্গিক অতিরিক্ত অংশ, সেটা হচ্ছে কনজাংটিভা। এটা অ্যান্সার করতে হবে। ওকে, শেষ। এবার আসি আমরা 2 নম্বর লেয়ারে। 2 নম্বর লেয়ারের নাম দেখো আমি লিখে রাখছি, স্ক্লেরা পড়া শেষ, কোরোয়েড। এই লেয়ারটা শেষ হলে আমি কোশ্চেন করব তোমাদের কমেন্টে, অ্যান্সার নেব। কোরোয়েড। তাহলে 2 নম্বর স্তরের নাম হচ্ছে কোরোয়েড। দেখো সে ভেতরের স্তর বাইরের স্তরের মাঝখানে আছে। যদি মাঝখানে থাকে তাহলে দেখো দুই দিক থেকেই সে ঢাকা পড়ে আছে। ঢাকা পড়ছে মানে সে অন্ধকারে আছে। এভাবে মনে রাখবা, কতে কোরোয়েড, কতে হচ্ছে কালো। মানুষ কালো হয়, কেউ ধবধবে ফর্সা ফর্সা হয়, কাউরে বর্ণ একটু কালো হয়। কালো হওয়ার কারণ কি? একটা রং। আমাদের শরীরে কালো হওয়ার একটা রং আমরা বারবার পড়ব, এর নাম হচ্ছে মেলানিন। তাহলে প্রশ্ন আসে, কোরোয়েডের রং কি? কালো। কেন কালো? কারণ এখানে মেলানিন নামক রঞ্জক বা রং থাকে। প্রশ্ন এগুলো। মেলানিন থাকে। পরের কোশ্চেন হতে পারে যে কালো হওয়ার সুবিধা কি? কালো কেন আমরা রাখলাম? দেখো বাইরেরটা ছিল সাদা, আমরা তো জানি যেখানে আলো তার নিচে অন্ধকার। তাহলে স্ক্লেরা সাদা, সাদার নিচে কোরোয়েড, কোরোয়েড হচ্ছে অন্ধকার বা কালো। কালো হওয়ার সুবিধা কি? এখন আমাদের বাড়িতে কিন্তু আমরা বাড়ির যে ঘরটা সব থেকে অন্ধকার, যে ঘরটা সব থেকে নোংরা, সেই ঘরের মধ্যে আমরা কি রাখি? চাল ডাল রাখি। চাল ডাল মানে হচ্ছে খাবার। তাহলে এ যেহেতু অন্ধকার, কোরোয়েড যেহেতু অন্ধকার, তাহলে এর মধ্যে চাল ডাল খাবার আছে। খাবার মানে হচ্ছে পুষ্টি, পুষ্টি মানেই হচ্ছে রক্ত, আর রক্ত মানেই তো রক্তনালী। প্রশ্ন আসে, রক্তনালী আছে আছে অক্ষিগোলকের কোন স্তরে? তাহলে রক্তনালী আছে কোরোয়েড স্তরে। কোরোয়েড স্তরে রক্তনালী আছে। পরের কোশ্চেন, অক্ষিগোলককে পুষ্টি কোন স্তর দেয়? কোন স্তর থেকে পুরো অক্ষিগোলকটা পুষ্টি পায়? এটা একটা কোশ্চেন। তাহলে কোশ্চেনের অ্যান্সার কি? কোরোয়েড, কারণ ওখানে রক্তনালী, রক্তনালী মানে ওখানে রক্ত আছে। শেষ। আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে স্নায়ু তন্তু সমৃদ্ধ স্তর কোনটি? স্নায়ু তন্তু। স্নায়ু মানে হচ্ছে কারেন্ট, উদ্দীপনা পরিবহন। কারেন্ট মানে দেখো এই যে এই বাসার যে দেয়ালটা, এটা পুরাতন একটা বাসা। নতুন বাসাগুলোতে কি করা হয়? কারেন্টের লাইনগুলো কিন্তু সিমেন্টের নিচে থাকে, দেখা যায় না। তার মানে এগুলোকে আড়ালে রাখা হয়, অন্ধকারে রাখা হয়। অন্ধকারে যদি রাখি তাহলে আমরা যে 3টে স্তর পাইলাম, কোন স্তরে রাখবো? যে স্তরটা কালো অন্ধকার সেটা। তাহলে কোরোয়েডের ভেতরে আমরা কারেন্টের লাইনগুলো রাখবো। কারেন্টের লাইন মানে হচ্ছে স্নায়ু। তাহলে স্নায়ু জালিকাগুলা কোরোয়েড স্তরে থাকে। তাহলে আমরা 2টা জালিকা পাইলাম কোরোয়েড স্তরে, একটা হচ্ছে রক্ত জালিকা বা রক্তনালী, আর একটা হচ্ছে স্নায়ু জালিকা বা স্নায়ুতন্ত্র। রক্তনালী, স্নায়ু। ক্লিয়ার? এই পর্যন্ত শেষ। আচ্ছা, এটা অন্ধকার হলে বা কালো হলে বা মেলানিন নামক কালো রঙটি থাকলে সুবিধা কি? তোমরা অনেকেই জানো, সেটা হলো চোখের ভেতরে আমরা আলো প্রবেশ করাবো। আমরা সবসময় চেষ্টা করবো আলোটা যেন এই বিন্দুতে এসে পতিত হয়।
একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে। এখন আলোক রশ্মি তো বিভিন্ন দিকেই যেতে পারে, এদিকে যাবে, কেউ এদিকে যাবে, কেউ এদিকে যাবে। তাহলে চোখের ভেতরে এরা কিন্তু ব্যাপ্ত প্রতিফলন ঘটাবে, প্রতিফলন ঘটাবে। তাহলে ওগুলো যেন প্রতিফলন না ঘটাতে পারে, ছবিটা যেন স্পষ্ট হয়, সুন্দর হয়, এক বিন্দুতে মিলিত হয়, এই জন্য এই কালো স্তরটা এই আলোক রশ্মিগুলোকে শুষে নিবে। প্রশ্ন হতে পারে যে কোরোয়েড কালো হওয়ার সুবিধা কি? তাহলে তোমাদের আনসার হবে, কোরোয়েড কালো হলে অনেকগুলো আনসার হতে পারে। একটা হচ্ছে প্রতিফলন হ্রাস করে কিংবা প্রতিফলন হতে দেয় না, বা হতে পারে যে চোখের ভেতরে ব্যাপ্ত প্রতিফলন হতে দেয় না। ব্যাপ্ত প্রতিফলন কি তোমরা ফিজিক্সে পড়বা। আপাতত এই পর্যন্ত। এবার চলে আসি, আমরা যেমন স্ক্লেরার সামনে এসে কর্নিয়া বানিয়ে দিয়েছি স্বচ্ছ, তাহলে মাঝখানে যে কোরোয়েড স্তরটা আছে এটা সামনে এসে আমরা কি করব? আলো তো প্রবেশ করতে হবে। দেখো এটাতে আলো প্রবেশ করলো, কিন্তু এখানে এসে আটকে যাবে, কালো স্তর। তাহলে আমরা এই জায়গাটা তুলে ফেলবো, এই জায়গাটা থাকবে না। যদি না থাকে সে কি করবে? সেটা হচ্ছে সে এখানে একটা খুঁটি গাড়বে, একটা খুঁটি গাড়বে, ওখানে খুঁটি কিংবা গার্ড বসাবে, দুজন বডি গার্ড। দেখো বডিগার্ড বসালো, এই পাশে একটা, এই পাশে একটা। বডিগার্ড দুই পাশ থেকে দুজন এরকম দড়ি ঝুলাইলো যে আমাদের এই ফাঁকা জায়গাটা বন্ধ করে দিতে হবে। দড়ি, দড়ি মানে হচ্ছে আমাদের শরীরে তোমরা টেন্ডন, লিগামেন্ট বলে কিছু শব্দ শুনবা। তাহলে লিগামেন্ট মানে হচ্ছে দড়ি। তাহলে এখানে লিগামেন্ট থাকবে। দড়ির কাজ কি? ওরা শুধু দড়ি টানাটানি করবে না, এখানে একটা চশমা ঝুলাই দিবে। চশমা মানে হচ্ছে লেন্স, তাহলে এখানে লেন্স থাকবে। লেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা আরেকটা জিনিস, লেন্স। তাহলে এটা হচ্ছে কোরোয়েড, এই স্তরের নাম। মাঝখানে কালো, মেলানিন থাকার জন্য। সামনে এসে এখানে একটা বডি আছে, এই বডির নাম হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি। প্রশ্ন অনেকে হয় মনে মনে যে এটার নাম কেন সিলিয়ারি বডি? সিলিয়ারি বডি নামটা পড়ার সময় কিন্তু তোমাদের মাথায় আসতেছে সিলিয়া বলে শব্দটা। সিলিয়া কি? সিলিয়া মানে হচ্ছে হেয়ার লাইক প্রজেকশন। হেয়ার মানে হচ্ছে চুল, চুলের মতো সরু কিছু একটা। এই যে খেয়াল করো, এটা কিন্তু একটু চুলের মতো, একটু লম্বা হয়ে যায়, এরকম চুলের মতো এরকম প্রজেকশন আছে। এরপর হচ্ছে লিগামেন্ট। এই দড়িটা, এই দড়িটা কি করছে? লেন্সটাকে ঝুলিয়ে রাখছে। লেন্সটাকে যদি ঝুলিয়ে রাখে, তাহলে ঝুলিয়ে রাখা মানে হচ্ছে সাসপেন্স। সিনেমার মধ্যে যখন আমরা বুঝতে পারি না এখন কি ঘটবে, ওটাকে বলা হয় সাসপেন্স। তাহলে লেন্সকে ঝুলিয়ে রাখা হচ্ছে সাসপেন্স। তাহলে এই দড়িটার নাম কি? এই দড়িটা সাসপেন্সরি দড়ি বা সাসপেন্সরি লিগামেন্ট। তার দুটো জিনিস পাইলাম আমরা এখানে, সিলিয়ারি বডি এবং সাসপেন্সরি লিগামেন্ট। লেন্স তো অন্যদের। তো এখন মাথা খাটাও, আলো কিন্তু এদিক দিয়ে প্রবেশ করবে, এদিক দিয়ে প্রবেশ করবে, সব দিক দিয়ে। কিন্তু লেন্স তো দেখো অল্প একটু জায়গায়, রাইট? আলো এদিক দিয়েও প্রবেশ করছে, এদিক দিয়ে প্রবেশ করছে, মাঝখান দিয়েও প্রবেশ করছে, কিন্তু দেখো লেন্সটা অল্প একটু জায়গায়। তাহলে আলো এদিক দিয়েও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে। তাহলে কি করতে হবে? আলোর পরিমাণটা তো নিয়ন্ত্রণ করতে হবে, সব দিক দিয়ে আলো প্রবেশ করতে দেওয়া যাবে না। এজন্য হয় কি, এই যে সিলিয়ারি বডি থেকে কিছু পেশি এরকম সামনে যায়, সিলিয়ারি বডি থেকে কিছু পেশি এরকম সামনে যায়, দেখো। তাহলে এখন আলো এই পাশটা দিয়ে ঢুকতে পারবে, আলো আর এই পাশে গিয়ে ঢুকতে পারবে না। এই যে এখানে বাধা পাবে, এখানে বাধা পাবে। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে আইরিশ। আইরিশ, আইরিশ বানান কিন্তু H9, H9, IRIS। তাহলে এইচ যদি থাকে ওটা হচ্ছে আইরিশ। আয়ারল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
আইরিশ। যদি এইচ না থাকে তাহলে এটা চোখের আইরিশ। ক্লিয়ার? আচ্ছা, আইরিশটাকে আমরা হচ্ছে একটু অন্যভাবে দেখব। আমরা যদি এই পাশ দিয়ে দেখি তাহলে এটা এরকম, এই অংশটা দিয়েই শুধুমাত্র সে আলো প্রবেশ করতে দিবে, তাহলে এই পাশে সেই রকম চারপাশ থেকে আসবে। তাহলে শুধুমাত্র এই যে এই পাশে আলো প্রবেশ করতে পারবে। বুঝতে পারছো? তাহলে আচ্ছা, এইটা আমি কিছুক্ষণ পর শুরু করব, তার আগে আমি তোমাদের একটু কোশ্চেন করব। সেটা হলো তোমরা অ্যান্সার করো, দুইটা অ্যান্সার করবো। একটা হচ্ছে কোরোয়েডের রং কি, 2 নম্বর হচ্ছে স্ক্লেরা মানে কি। এক্ষুনি কমেন্টে জানাও স্ক্লেরা মানে কি আর কোরোয়েডের রং কি, শুধু শব্দ দুইটা লিখবা। কই তোমাদের কমেন্টে অ্যান্সার দাও। সাবাস, কোরোয়েড হচ্ছে অ্যান্সার লিখছে অনেকেই। স্ক্লেরার, স্ক্লেরা মানে কি এটাও লিখতে হবে। ওকে, কোরোয়েড মানে হচ্ছে, কোরোয়েডের রং হচ্ছে কালো আর স্ক্লেরা মানে শক্ত। তোমাদের কেউ প্রশ্ন করলে না কেন যে স্ক্লেরা মানে তো ভাইয়া বললেন, কোরোয়েড মানে কি? কোরোয়েড মানে বলবেন না? তোমরা কেউ বলো আমারে কোরোয়েড মানে কি? আচ্ছা, বুঝতে পারছি সবাই পারছো। স্ক্লেরা হচ্ছে হার্ড বা শক্ত, আর কোরোয়েডের রং হচ্ছে কালো। কালো কেন? মেলানিন আছে। কালো হলে সুবিধা কি? রক্তনালী স্নায়ুনালী রাখতে পারি। কালো হলে আরেকটা সুবিধা হচ্ছে এখানে আলোর প্রতিফলন হবে না, অতিরিক্ত আলোক রশ্মি শোষণ করবে। কোরোয়েড মানে কি দেখো, বানানটা হচ্ছে এরকম, CHO, এইরকম আর কি বানানটা তোমরা দেখে নিবা। কোরোয়েড, তাহলে এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে অয়েড। আমরা তো জানি কোনো কিছু যদি দেখতে আরেকজনের মতো হয় তাকে অয়েড বলা হয়, অয়েড বলা হয়। যেমন যদি রাইজোমের মতো দেখতে হয় কিন্তু রাইজোম নয়, সেটাকে আমরা রাইজয়েড বলি। যদি ভাইরাস বা ভিরিয়নের মতো দেখতে হয় বা কাজ করতে হয় কিন্তু পুরোপুরি ভাইরাসের গঠন তার নাই, তাহলে আমরা এটাকে কি বলবো? ভাইরাসের মতো। তাহলে শেষে অয়েড যুক্ত করব, ভিরিয়ন যোগ অয়েড, ভিরয়েড। ঠিক তেমনি এই করতে হচ্ছে কোরিয়ন, অয়েডতে হচ্ছে কোরিয়নের মতো। আমরা যখন মায়ের পেটে থাকি ভ্রূণ অবস্থায়, তখন আমাদের বাইরে একটা আবরণ থাকে, এটার নাম হচ্ছে কোরিয়ন। তাহলে চোখের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে এই যে রেটিনা, একবারে ভেতরের স্তরটা এই যে এটা। তাহলে রেটিনাকে সে আবরণ করে আছে। 2 নম্বর হচ্ছে সে রেটিনাকে খাবার দিচ্ছে রক্তনালীর মাধ্যমে, অতিরিক্ত আলোগুলো শোষণ করছে, সে মায়ের মতো কাজ করছে। বা কোরিয়ন নামক আবরণ যেটা আছে ভ্রূণকে যে রক্ষা করতো তার মতো কাজ করছে, এই জন্য এটাকে বলা হয় কোরিয়নের মতো বা কোরিয়ন যোগ অয়েড, কোরয়েড। ক্লিয়ার? শেষ। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা সবাই দেখতে পাই। প্রত্যেকের চোখের দিকে একটু ভালো করে খেয়াল করবা, চোখের মাঝখানে ছোট্ট একটা গোলাকার জায়গা আছে। এই গোলাকার জায়গাটা কিন্তু ফাঁকা, ওইটার ভেতর দিয়ে আলো প্রবেশ করে। তাহলে এই গোলাকার জায়গার নাম কি? এটার নাম পিউপিল না এটার নাম আইরিশ? তোমাদের সমস্যা হয় মনে রাখতে। মনে রাখবা, তোমাদের যে বাসার দরজা আছে, বাইরে থেকে যদি কেউ নক করে, তোমরা এই একটা ছিদ্র পথ দিয়ে বাইরের দিকে তাকাও। এই ছিদ্রটাকে বলা হয় দরজার পিপ হোল। হোল মানে হচ্ছে ছিদ্র, পিপ মানে ছোট। তাহলে পিপ হোল থেকে পিউপিল, তাহলে চোখের যে ছিদ্রপথ যেটাতে আলো প্রবেশ করে এটার নাম হচ্ছে পিউপিল।
তাহলে পিউপিলের চারপাশে এরকম কিছু পেশি থাকে। পেশিগুলো কোত্থেকে আসে? এই যে এই পেশিগুলো সিলিয়ারি বডি থেকে এগুলো উৎপন্ন হয়, এর নাম হচ্ছে আইরিশ। তাহলে এগুলো হচ্ছে আইরিশ পেশি। দেখো এটা যদি কেন্দ্র হয়, এটা কেন্দ্রের সাথে সবাই উলম্বভাবে আছে, এটাকে বলে রেডিয়াল। রেডিয়াল কেন্দ্রের সাথে লম্ব বরাবর, বাংলায় বলা হচ্ছে অরিয়। বাংলায় বলা হয় অরিয়। তাহলে অরিয় পেশি। আরও কিছু পেশি আছে আমরা দেখতে পাই না, সেটা হলো এরকম বৃত্তাকারে থাকে, মাকড়সার জালের মতো। তাহলে এই পেশিগুলোকে বলা হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার পেশি। এখন তুমি সূর্যের দিকে তাকিয়েছো, সূর্যের দিকে তাকালে কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর। খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না, কখনোই সূর্যের দিকে তাকানো যাবে না। এখন যদি তুমি সূর্যের দিকে তাকাও বা দিনের বেলা উজ্জ্বল আলোর দিকে তাকিয়েছো, তাহলে ভেতর দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ আলো প্রবেশ করবে। এই যে আইরিশের ছিদ্র পিউপিল দিয়ে বা এই পিউপিলটা দিয়ে অনেক বেশি আলো প্রবেশ করবে। আর পিউপিলটাকে ছোট করতে হবে। পিউপিলকে যদি ছোট করতে চাও, তাহলে দেখো এই যে বৃত্তাকার যে পেশিগুলো আছে বা সার্কুলার যে পেশিগুলো আছে, এগুলাকে কিন্তু সংকুচিত হতে হবে। এদিক থেকে ধীরে 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 সংকুচিত হতে হবে, তাহলে মাঝখানে ছিদ্রটা ছোট হয়ে যাবে। তাহলে প্রশ্ন হয় যে আইরিশে কয় ধরনের পেশি আছে? 2 ধরনের। একটা হচ্ছে অরীয় পেশি আর একটা হচ্ছে বৃত্তাকার পেশি। পরের কোশ্চেন হয় যে বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয়, পিউপিল ছোট হবে না বড় হবে? তোমরা তো জানোই সংকুচিত মানে ছোট হয়ে যাওয়া, তাহলে পিউপিলটা ছোট হয়ে যাবে। পরের কোশ্চেন, অরীয় পেশি যদি সংকুচিত হয় তাহলে কি হবে? এই লম্বা লম্বা পেশিগুলো যদি সংকুচিত হয় কি হবে? তাহলে সব সময় মনে রাখবা এই দুইটা উল্টা কাজ করে, ব্যস্তানুপাতিক। তাহলে বৃত্তাকার পেশি সংকুচিত হলে ছোট হবে, তাহলে অরীয় পেশি তখন কি হবে? প্রসারিত। আবার যদি বৃত্তাকার পেশিগুলো প্রসারিত হয়, পিউপিলটা তখন বড় হয়ে যাবে, তখন অরীয় পেশি কি হবে? উল্টা, বৃত্তাকার পেশি প্রসারিত হচ্ছে, তাহলে অরীয় পেশি তখন সংকুচিত হবে। কিভাবে? এই যে দেখো, প্রত্যেকটা অরীয় পেশির গোড়া কিন্তু এখানে। তাহলে এ যদি প্রসারিত হয় এরকম, দেখো এটা প্রসারিত হলে কি হচ্ছে? তাহলে ছিদ্রটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাবে, এটা প্রসারিত হয়ে যাচ্ছে সবাই। আবার যদি সংকুচিত হয়, এটা সংকুচিত হলে এগুলো ছোট হয়ে যাবে, মূল তো এদিকে টানবে এদিক থেকে, তাহলে দেখো পিউপিলটা বড় হয়ে যাচ্ছে। তাহলে অরীয় পেশি যে কাজ করে পিউপিল ওপেন করতে ক্লোজ করতে, বৃত্তাকার পেশি তার উল্টা, বা বৃত্তাকার পেশি যা করে অরীয় পেশি তার উল্টা কাজ করে। ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে এগুলোর কাজ কি? আইরিশ পেশির কাজ কি? মনে রাখবা এরা হচ্ছে পিউপিলের পরিমাণ ছোট এবং বড় করে। তাহলে পরের কোশ্চেন, পিউপিলের কাজ কি? ছিদ্রের কাজ কি? এই ছিদ্রের কাজ হচ্ছে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। আলো বেশি লাগলে সে বড় হবে, আলো কম লাগলে সে ছোট হবে। ঠিক আছে? এখন আমি যদি তোমাদের সৃজনশীল কোনো কোশ্চেন করি যে তুমি সূর্যের দিকে তাকিয়েছো কিংবা তুমি উজ্জ্বল আলোর দিকে তাকিয়েছো, তোমার পিসি বা মোবাইলের উজ্জ্বল আলোর দিকে তাকিয়েছো, তখন পিউপিলটা ছোট হবে না বড় হবে? এটা তোমাদের জন্য কোশ্চেন, তোমরা এখনই কমেন্ট বক্সে লেখো। পিসির উজ্জ্বল আলোর দিকে কিংবা সূর্যের দিকে তাকালে তোমাদের পিউপিল ছোট হবে না বড় হবে? এইটা লেখো। আচ্ছা, সবাই পারছো যে পিউপিল ছোট হবে না বড় হবে? তাহলে পরের কোশ্চেন হচ্ছে, পিউপিল যখন ছোট হয়, মনে রাখো পিউপিল যখন ছোট হয় বৃত্তাকার পেশি তখন সংকুচিত হবে না প্রসারিত হবে? অরীয় পেশি তখন সংকুচিত হবে না প্রসারিত হবে? তোমরা এটা লেখো যে বৃত্তাকার পেশি সংকুচিত না প্রসারিত, অরীয় পেশি সংকুচিত না প্রসারিত। পিউপিল যখন ছোট হয়, আগে বৃত্তাকার পেশিটা লিখবা, পরে অরীয় পেশিটা লিখবা। এখনই আগে বৃত্তাকার পেশি, দেন অরীয় পেশি।
বলো, পিউপিল ছোট হলে বৃত্তাকার এবং অরীয় পেশি কি হবে? কোনটা সংকুচিত হবে, কোনটা প্রসারিত হবে? সাবাস, বৃত্তাকার পেশি সংকুচিত হবে, অরীয় পেশি শিথিল হবে। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো ওয়ার্ড ব্যবহার করেছো। আসলে শিথিল হয়, কারণ পেশি কখনো প্রসারিত হতে পারে না। এটা নিয়ে আমি আরেকদিন বলবো। হ্যাঁ, সবাই পারছো। একজন কোশ্চেন করেছে যে অস্থি মানে হাড্ডি আর হাড্ডি যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা। তাহলে এখানে লেন্সকে সিলিয়ারি বডির সাথে যুক্ত করছে সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে ওই লিগামেন্ট আর এই লিগামেন্টের পার্থক্য কী? লিগামেন্টের কোনো পার্থক্য নাই। লিগামেন্ট মানে হচ্ছে বাইন্ড করা, বাইন্ড মানে হচ্ছে যুক্ত করা, সংযুক্ত করা। লেন্সটাকে ঝুলিয়ে রাখছে, দেখো একটা যুক্ত করে রাখছে এই জায়গায়, সিলিয়ারি বডি লেন্স, মাঝখানে যুক্ত করে রাখছে লিগামেন্ট, যে দড়ির মতো যুক্ত করে রাখছে, এই জন্য এটার নাম হচ্ছে লিগামেন্ট। ওই লিগামেন্ট আর এই লিগামেন্টের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। ওগুলো আকারে অনেক বড়, অনেক শক্তিশালী, এগুলো আকারে ছোট, পাতলা এবং অতটা শক্তিশালী নয়, দৃঢ় নয়, অনেক আছে। তো লিগামেন্ট মানে হচ্ছে বাইন্ড করা, মনে রাখবা। বেসিকটা শিখলেও সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা আইরিশ পড়ে ফেলছি, পিউপিল পড়ে ফেলছি, পেশি পড়ে ফেলছি, কিভাবে কাজ করে পড়ে ফেলছি। তাহলে আইরিশ শেষ। খুব জরুরি একটা কোশ্চেন এখন আমি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে এই যে গোলাকার বডিগার্ড বসে আছে, কোরোয়েড সামনে এসে যে বডি তৈরি করে তার নাম হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির কাজ কি মনে রাখবা। এই পুরো কোরোয়েড স্তরেই রক্তনালী আছে, পুষ্টি আছে, খাবার আছে, কিন্তু এই খাবারটা সার্ভ করার জন্য কেউ না কেউ তো থাকে, তাই না? একজন লোক থাকে, এই লোকটাই হচ্ছে বডিগার্ডেই এই খাবারটা সার্ভ করবে। এই বডিগার্ডের কাজ হচ্ছে পুষ্টি ক্ষরণ করা, এই রক্তনালীর ভেতর থেকে পুষ্টি বের করে এই যে খেয়াল করো, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, তাহলে পুষ্টিগুলা তরল আকারে ক্ষরণ হয়, এই ফাঁকা জায়গাটাতে থেকে যায়। একে বলা হয় একুয়াস হিউমার। তাহলে প্রশ্ন হয়, বিশেষ করে মেডিকেল এডমিশনে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, সেটা হলো একুয়াস হিউমার ক্ষরণ করে কে? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কার অংশ? কোরোয়েডের অংশ। আর কোরোয়েডে তো রক্তনালী আছে বা পুষ্টি আছে, তোমরা জানো। পরের কোশ্চেন হলো, একুয়াস হিউমার আসলে কাকে পুষ্টি দিচ্ছে? এই যে লেন্সটা এখানে ঝুলে আছে, তাহলে এবার আমরা লেন্স সম্পর্কে একটু পড়ে ফেলি। লেন্সের ভেতর দিয়ে আলো যায়, তার মানে এটা স্বচ্ছ। তাহলে লেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ মানে কি? পানির মতো। তাহলে বর্ণহীন। আর একটা কোশ্চেন হলো, লেন্সের ভেতরে কি আমরা নিউক্লিয়াস দিতে পারবো? লেন্সটা একটা কোষ, যদি আমরা এর ভেতরে একটা নিউক্লিয়াস দেই, খেয়াল করে দেখো, তাহলে আলোক রশ্মি ওই পাশে যেতে বাধা পাবে, রাইট? নিউক্লিয়াস থাকলে ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমগুলো পেঁচানো থাকবে, নিউক্লিওলাস থাকবে। তাহলে লেন্সের ভেতরে আমরা নিউক্লিয়াস দিব না, তাহলে নিউক্লিয়াস বিহীন। লেন্সের এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা: স্বচ্ছ, বর্ণহীন, নিউক্লিয়াস বিহীন। তাহলে এর যদি নিউক্লিয়াস না থাকে, তার মানে এখানে রাইবোজোম কিছুই নাই। তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আছে, এগুলোও কিছু নাই। তাহলে এর ভেতরে মাইটোকন্ড্রিয়া নাই যে শক্তি উৎপন্ন করবে। তাহলে লেন্সকে খাওয়ার জন্য তো পুষ্টি লাগবে, কে দিবে? একুয়াস হিউমার। প্রশ্ন হয়, লেন্সের পুষ্টি দেয় কে? এই যে চারপাশে যে একুয়াস হিউমার আছে, তরলগুলা সিলিয়ারি বডি থেকে ক্ষরণ হচ্ছে, এগুলা লেন্সকে পুষ্টি দিবে। লেন্সকে যদি পুষ্টি দেয়, সামনে তো তার মতো আরও একজন আছে, কর্নিয়া, স্বচ্ছ বর্ণহীন। তাহলে কর্নিয়াকে কে পুষ্টি দিবে? সেম জিনিস। তাহলে একুয়াস হিউমার কাকে কাকে পুষ্টি দেয়? পেছনের লেন্স, সামনে হচ্ছে কর্নিয়া, দুইটা জিনিসকে পুষ্টি দেয়।
শেষ। লেন্স থেকে কি কি মনে রাখতে হবে? মনে রাখবা লেন্সের হচ্ছে সম্ভবতটা ব্যাস 10 মিলিমিটার, লেন্সের নিউক্লিয়াস নাই, স্বচ্ছ নিউক্লিয়াস নাই, স্বচ্ছ, সাসপেনসরি লিগামেন্ট দ্বারা সে ঝুলে থাকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেন্স হচ্ছে দ্বি উত্তল বাই কনভেক্স। তাহলে লেন্স থেকেও আমাদের আজকের পড়া শেষ। ধীরে ধীরে আমরা আরও বেসিকে যাব। তো একটু খেয়াল রাখো আমি কি বলছি, কি লিখছি, কারণ আমি বারবার আজকে কোশ্চেন করব। লেন্স পার হয়ে আমরা চলে গেলাম একেবারে ভেতরের স্তরে। এই স্তরের নাম কি? এই স্তরের নাম হচ্ছে কোচিং সেন্টার। এই স্তরের নাম হচ্ছে রেটিনা। তোমরা যারা ভয় পাও, রেটিনা থেকে তোমাদের অনেক কোশ্চেন পড়তে হবে, ভয়ের কিছু নাই। আমি সবগুলো একটার পর একটা বলে যাচ্ছি। রেটিনা থেকে প্রথম কোশ্চেন, এটা মেডিকেল এডমিশনে কিংবা তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়, সেটা হচ্ছে চোখের যে 3টা স্তর আছে, স্ক্লেরা, মাঝখানে কোরোয়েড, ভেতরে হচ্ছে রেটিনা, কোন স্তরটা আলোক সংবেদী? রেটিনা। আলোক সংবেদীকে রেটিনা। আবার বলছি, আলোক সংবেদীকে রেটিনা। তাহলে আলোক সংবেদী যদি হয়, নিশ্চয়ই এখানে আলো গ্রহণ করার জন্য কেউ না কেউ আছে। এখানে কিছু কোষ থাকে, আলো আসতেছে, তারা গ্রহণ করছে, পুরোটা জুড়ে কোষ থাকে। এই কোষগুলোর নাম হচ্ছে রড, কোণ, রড কোষ ও কোণ কোষ। ক্লিয়ার? এখন রেটিনা 2 ধরনের কোষ আছে, রড কোষ, কোণ কোষ। পরের আরেকটা কোশ্চেন আছে, রেটিনা কয়টা স্তরে বিভক্ত? রেটিনার কোনো স্তর নাই, রেটিনার হচ্ছে উপস্তর, 10টি উপস্তর থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উপস্তরগুলো কিভাবে থাকে? সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে যদি কোষ থাকে তাহলে কোষের একটা স্তর, কোষের পর স্নায়ু থাকবে, স্নায়ুর একটা স্তর, স্নায়ুর একজন থাকবে, একটা স্তর, কোষ দেহ একটা থাকবে, ওটা একটা স্তর হবে। এরপর থাকবে ডেনড্রাইট, তারপর কোষ দেহ, তারপর একজনের স্তর, একজনগুলো একসাথে হবে, গ্যাংলিয়নিক স্তর, বিভিন্ন ধরনের স্তর থাকে, জানার দরকার নেই। 10টি উপস্তরে বিভক্ত। ক্লিয়ার? 2 ধরনের কোষ আছে, রড কোষ, কোণ কোষ। রড কোষ, কোণ কোষ থেকে অনেক কিছু পড়তে হবে, আমি এক এক করে পড়িয়ে দিচ্ছি। দেখো, এখানে ছবিটা বইয়ে আছে, বই থেকে দেখবা, বাট বোঝানোর জন্য আমি দিচ্ছি। রডের মতো দেখতে। কোণ আইসক্রিমের মতো দেখতে। তাহলে প্রথম কোশ্চেন, রড কোষ দেখতে কিসের মতো? রডের মতো। কোণ কোষ দেখতে কিসের মতো? কোণের মতো। পরের কোশ্চেন, সেটা হলো, রড কোষগুলো লম্বা না খাটো? দেখতেই পাচ্ছ, লম্বা। তাহলে কোণ কোষগুলো হচ্ছে খাটো। এরপরের কোশ্চেন, মোচাকৃতি কোনটা? মোচা, মনে রাখবো, মোচা হচ্ছে ত্রিভুজের মতো, তাহলে এটা হচ্ছে মোচাকৃতি। এইটা হচ্ছে কোণ কোষ। কোণ বানানো হচ্ছে CONE, আর রড বানানো হচ্ছে RHOD, রড। রড কোষ, কোণ কোষ। এরপরের কোশ্চেন, কোনটা রেটিনার ভেতরে এরকম উলম্ব হয়ে থাকে? উলম্ব হয়ে থাকে। উলম্ব হলে তো এঁকে থাকতে হবে। রড কোষ উলম্ব হয়ে থাকে রেটিনার ভেতরে। সরু কোণ কোষ, দেখেই পাচ্ছ সরু। তাহলে রড কোষ যদি উলম্ব হয়ে থাকে, তাহলে রড কোষ সবার বাইরে থাকবে। তাহলে রেটিনার সবার বাইরের কোষের কোন নাম কি? বাইরে যে কোষটা আছে, রড কোষ। তাহলে রড কোষের পরে যে থাকবে তার নাম হচ্ছে কোণ কোষ। ক্লিয়ার? ছবিটা আমি একটু মিশাই দিলাম। এবার আসি আমরা ডিপ বেসিকে। এই টপিকটা পড়িয়েই আমি কোশ্চেন করব তোমাদের। সেটা হলো, এটা বুঝতে অনেকের সমস্যা হয়। রড কোষ লম্বা, দেখো লাঠির মতো,
লাঠি নিয়ে আমরা কখন ঘুরি, দিনে না রাতে? যারা যারা চোখে দেখতে পায় না, অন্ধকারে থাকে, তারা লাঠি নিয়ে ঘোরে। তাহলে রড কোষ কাজ করবে রাতে। তাহলে কোন কোষ কাজ করবে কখন? দিনে। তো রাতে দিনে প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে, বলবে উজ্জ্বল আলোতে কোনটা কাজ করে। দিনে যেটা কাজ করে সেটা উজ্জ্বল আলোতে, তাহলে এটা অনুজ্জ্বল আলোতে। প্রশ্ন করে কোনটা ডিম লাইটে কাজ করে। ডিম লাইট মানে রাত, তাহলে এটা ডিম লাইটে কাজ করবে। এটা ব্রাইট লাইটে কাজ করে, উজ্জ্বল আলোতে কাজ করবে। সূর্যের নিচে গেলে কোনটা কাজ করবে? সূর্যের নিচে গেলে এটা কাজ করবে। পরের কোশ্চেন, চাঁদের নিচে গেলে কোনটা কাজ করবে? চাঁদের আলোতে। চাঁদের আলো মানে হচ্ছে ডিম লাইট, ডিম লাইট মানে হচ্ছে আবার রড কোষ। তাহলে দিনের বেলা তো আমরা কোনো কিছু পর্যবেক্ষণ করলে খুব ভালো জিনিসটা বুঝতে পারবো। তাহলে তোমাকে একটা যদি ছবি দেওয়া হয়, ছবিটা ঠিকঠাক আছে কিনা সঠিক বিশ্লেষণ করো, কালার ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, তাহলে তোমাকে কিন্তু উজ্জ্বল আলোতেই যেতে হবে, কোণের আলোতে। তাহলে কোন কোষগুলো ছবির সঠিক বিশ্লেষণে সাহায্য করে? তাহলে রড কোষ এই কাজটা করে না, রাতে কাজ করে। রাতে তো আবার ছবি সঠিক বিশ্লেষণ তুমি করতে পারবে না। পরের কোশ্চেন সেটা হচ্ছে এটা হচ্ছে উজ্জ্বল আলোতে কাজ করে, ছবির সঠিক বিশ্লেষণে, আর রঙিন বস্তু দেখতে সাহায্য করে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, কোন কোষ যদি রঙিন বস্তু দেখায়, দিনের বেলাতে রঙিন বস্তু দেখাচ্ছে, তাহলে এটা রঙিন বস্তু দেখাতে পারবে না, তাহলে কি দেখাবে? সাদা কালো। এজন্যই এই যদি রঙিন বস্তু দেখায়, দিনের বেলা দেখায়, তার রাতের বেলা সাদা কালো দেখাবে। তাহলে এই জন্যই আমরা কিন্তু জ্যোৎস্না রাতে রং বুঝতে পারি না। জ্যোৎস্না রাতের মধ্যে যেদিকে তাকাবা দেখবা সবই হচ্ছে সাদা কালো, কোনোটা সাদা, কোনোটা কালো, ডিপ কালো, আরও কালো, গভীর কালো, অনেক কালো। তাহলে রড এবং কোন কোষ থেকে বেসিকটা কিন্তু এখন পুরোপুরি শেষ হয়নি, এখানে আমরা অনেক পড়ব। তোমাদের আজমল স্যারের বই এত কিছু দেওয়া নেই, আলিম স্যারের বই এক্সট্রা কিছু দেওয়া আছে, সেগুলো বলি। দেখো, কোন কোষ রেটিনার মধ্যে কোন জায়গাটাতে সব থেকে বেশি থাকবে? কোন কোষ তো দিনের বেলায় কাজ করে, উজ্জ্বল আলোতে। তাহলে আলো যদি প্রবেশ করে সোজা কিন্তু এই যে এই জায়গায় এসে কাজ করবে। তাহলে যেখানে বাসায় দেখবা কিংবা ঝর্ণাতে দেখবা যে জায়গায় পানি পড়ে ওই জায়গাটা একটু গর্ত থাকে, তাহলে এই জায়গায় একটু গর্ত, একবারে সরাসরি চলে গেছে। তাহলে সেন্ট্রাল, এটা নাম হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রালে একটা ছোট গর্ত আছে, তাহলে এটাই হচ্ছে ফোভিয়া। ফোভিয়া মানে হচ্ছে গর্ত বা পিট, পিট মানে হচ্ছে গর্ত। তাহলে এইটার নামই হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। এখন প্রশ্ন হলো, ফোভিয়া সেন্ট্রালিসে বা এই সেন্ট্রাল গর্তে বা সেন্ট্রাল পিটের মধ্যে রড কোষ বেশি থাকবে না কোন কোষ বেশি থাকবে? অবশ্যই কোন কোষ থাকবে, কারণ সব থেকে বেশি আলো এখানে আসে। এখানে কি কোনো রড কোষ থাকবে? এখানে কোনো রড কোষ থাকবে? এখানে কোনো রড কোষ থাকবে না। কেন থাকবে না তোমাদের মনে প্রশ্ন হতে পারে। রড কোষের একটা অসুবিধা হচ্ছে, যদি উজ্জ্বল আলো আমাদের চোখে পড়ে তাহলে রড কোষগুলা বেশি উজ্জ্বল আলো হলে নষ্ট হয়ে যায়, সাথে সাথে মারা যায়। তাহলে রড কোষগুলো যদি মারা যায় তাহলে তো আমরা রাতে দেখতে পাবো না, ঠিক কি না? এটা একটা বেসিক, এটা জানার দরকার নাই, জানলে ভাল লাগবে। যেহেতু রড কোষগুলো মরে যাচ্ছে উজ্জ্বল আলোতে, তাহলে এগুলোকে তো আবার তৈরি হতে হবে, নইলে রাতে তো দেখতে পাবো না। মনে রাখবা, রড কোষগুলো নষ্ট হওয়ার 30 মিনিটের মধ্যে আবার নতুন করে তৈরি হয়, 30 মিনিটস পর। 30 মিনিটস পর যদি তৈরি হয় তাহলে নতুন যে কোনোই ভালো কাজ করে, নতুন যে কোনো কিছু ভালো কাজ করে। তাহলে 30 মিনিটস পর যে রড কোষগুলো তৈরি হচ্ছে এগুলো অনেক বেশি আলোক সংবেদী, অনেক বেশি কাজ করে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আলো পড়ছে, সবগুলো আলো পিট বা ফোভিয়া সেন্ট্রালে আছে, সেন্ট্রালিস। তাহলে ফোভিয়া সেন্ট্রালিস একটা জায়গা যেখানে সব থেকে বেশি কোন কোষ থাকে, এখানে কোনো রড কোষ থাকে না, আলো পড়ে মারা যায়। প্রশ্ন হয় ফোভিয়া সেন্ট্রালিসে কি থাকে? কোন কোষ। তাহলে এখানে যদি সব কোন কোষ থাকে তাহলে এদিকে কি থাকবে? রড কোষ। তোমরা এই জায়গায় ভুল করো, এদিকে রড কোষের পাশাপাশি কোন কোষ থাকবে না? থাকবে।
তাহলে এদিকে রড কোষ এবং কোন কোষ সমান অনুপাতে থাকবে। ক্লিয়ার? শেষ। এখন রড কোষ এবং কোন কোষকে তৈরি হওয়ার জন্য তো কিছু লাগবে, প্রোটিন লাগবে। রড কোষ তৈরি হয় রডোপসিন প্রোটিন দ্বারা, বইয়ে আছে সুন্দর করে। কোন কোষ তৈরি হয় আয়োডোপসিন প্রোটিন দ্বারা, আয়োডোপসিন। রড কোষ তো রাতে কাজ করে, তাহলে এই প্রোটিনটা যদি তুমি ভিটামিন এ না খাও তাহলে এটা তৈরি হবে না। ভিটামিন এ না খেলে রডোপসিন প্রোটিন তৈরি হবে না। রডোপসিন প্রোটিন না হলে রড কোষগুলোই তো তৈরি হতে পারবে না, তাহলে রাতে তুমি আর দেখতে পাবে না। তাহলে ভিটামিন এ এর অভাবে রডোপসিন কোনটা তৈরি হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে, রড কোষ যদি তৈরি না হয় আমাদের রাত কানা হবে না দিন কানা হব? রাত কানা, নাইট ব্লাইন্ডনেস। তাহলে আরেকটা প্রশ্ন হতে পারে, উজ্জ্বল আলো যেটা আমরা দেখছি, উজ্জ্বল আলোটা যদি বা কোন কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, আয়োডিপসিন প্রোটিন ঠিকঠাক তৈরি হতে পারছে না, তাহলে আমরা রাত কানা হবো না দিন কানা হবো? দিন কানা। এখন দিনে তো সবাই দেখতে পায়, তাহলে আসলে এটা দিন কানা নয়, এটা হবে কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা তৈরি হবে আমাদের, বর্ণান্ধতা। তাহলে কোন কোষ উজ্জ্বল আলোয় কাজ করে, ঠিকঠাক তৈরি না হলে, নষ্ট না হলে বর্ণান্ধতা আমাদের হবে। পরিমাণটা দেখতে হবে, একটা হচ্ছে কোন কোষের পরিমাণ কম, এটা পরিমাণ বেশি। আর যারা ফার্স্ট ইয়ার আসো কিংবা সেকেন্ড ইয়ার আসো, যারা গ্রুপে অ্যাক্টিভ না, বায়োলজি হেটার্স বলে যে বড় গ্রুপটা আছে আমাদের, এখানে একটা কোশ্চেন এসেছিল, সেটা হলো বইয়ের মধ্যে লেখা আছে সব থেকে বেশি আলোক সংবেদী হচ্ছে, সব থেকে বেশি আলোক সংবেদী হচ্ছে কোন কোষ না রড কোষ? এগুলো তো রেটিনাতে থাকে, এই যে এখানে থাকে। কে সব থেকে বেশি আলোক সংবেদী? তো তোমাদের মনে হচ্ছে যে কোন কোষ যেহেতু দিনের বেলা কাজ করে, উজ্জ্বল আলোতে কাজ করে, এটা আলোক সংবেদী না। যে রাতে কাজ করতে পারছে না, যে সংবেদনশীলতা অল্প, সেই তো আলোক সংবেদী হবে, রাইট? অল্প আলো পড়লেই কাজ করবে, তাহলে এইটা হচ্ছে বেশি আলোক সংবেদী, বেশি আলোক সংবেদী। এজন্য মৃদু আলোতেই এরা কাজ করে, রড কোষ। ক্লিয়ার? তাহলে কোন কোষ আলোক সংবেদী কম বলেই একে বেশি আলো দেওয়া লাগে, দিনের আলো দেওয়া লাগে, উজ্জ্বল আলো দেওয়া লাগে। আর একটা টার্ম আছে আমাদের আলিম স্যারের বইতে। এখন আমি কোশ্চেন করব, তার আগে একটা টার্ম বলে দিই। সেটা হলো আলিম স্যারের বইতে একটা টার্ম আছে, স্ক্যাটোপিক দর্শন, আর একটা হচ্ছে ফটোপিক দর্শন। কি ফটোপিক দর্শন? কি স্ক্যাটোপিক দর্শন, ফটোপিক দর্শন, কোনটা রড কোষ করে, কোনটা কোন কোষ করে? খেয়াল করে দেখো, ফটো মানে হচ্ছে ফোটন, ফোটন মানে তো হচ্ছে আলো, রাইট? আলো। তাহলে আলো মানে তো উজ্জ্বলতা, আলো মানেই হচ্ছে উজ্জ্বলতা। তাহলে উজ্জ্বল আলোতে যে কাজ করে সে তো কোন কোষ? কোন কোষগুলো উজ্জ্বল আলোতে কাজ করে। এই জন্য উজ্জ্বল আলো যেভাবে দেখছে, উজ্জ্বল আলোতে কাজ করছে বলে কোন কোষের কাজকে বলা হয় ফটোপিক দর্শন। পিক মানে দেখা, ফটোপিক মানে হচ্ছে উজ্জ্বল আলোতে যে দেখাটা আমরা দেখি, সেটা হচ্ছে ফটোপিক দর্শন। তাহলে স্ক্যাটোপিক দর্শন কি? খুব কঠিন কিছু না, তবে এখানে অনেকগুলো ভোকাবুলারি মনে রাখতে হয়। স্ক্যাটো মানে হচ্ছে মানে কম আলো, অন্ধকার বা মৃদু আলো। তাহলে স্ক্যাটোপিক দর্শন মানে হচ্ছে মৃদু আলোতে যে কাজ করবে, মৃদু আলোতে যেভাবে আমরা দেখব সেটাকে বলে স্ক্যাটোপিক দর্শন।
তাহলে মৃদু আলোতে কাজ করে রড কোষগুলো, রেটিনার রড কোষগুলো। তাহলে স্ক্যাটোপিক দর্শন কে করে? রড কোষ। আর দুটো কথা বলবো, দেন আমি কোশ্চেন করব, তোমরা ততক্ষণ পর্যন্ত একটু সিট টাইট। কোশ্চেন হচ্ছে, এটা তো ফোভিয়া সেন্ট্রালিস। ফোভিয়া সেন্ট্রালিসটা একটা ছোট গর্ত, ক্লিয়ার? মেকুলা বলে একটা শব্দ আছে, কানে পাবো আমরা, এখানেও আছে, সেটা হচ্ছে মেকুলা মানে হচ্ছে গর্ত। তাহলে এটার নাম একটা মেকুলাও বলা যায়। এটা হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। ফোভিয়া সেন্ট্রালিস, এটাতে মেকুলাও বলা যায়। 3 নম্বর হচ্ছে, এটাকে বলা হয় পিত বিন্দু। এখানে এসে সবাই ধরা খাও, এটা তো একটা বিন্দুর মতো একটা জায়গা। তাহলে এটা একটা বিন্দু। এই জায়গাটা, গর্তটা দেখতে হলুদ রঙের, হলুদটাকে বলা হয় পিত, হলুদকে বলা হয় পিত, এই জন্য এটার নাম হচ্ছে পিত বিন্দু। এটার ইংলিশ যদি করি আমরা, ইয়েলো স্পট, ক্লিয়ার? তাহলে ফোভিয়া সেন্ট্রালিস, যেখানে সবগুলো আলো আসে, যেখানে উজ্জ্বল আলো পড়ে বলে কোন কোষগুলোর পরিমাণ সব থেকে বেশি, কোনো রড কোষ নাই, সব থেকে পরিষ্কার, সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয় এই জায়গাতেই। এর নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্র, ফোভিয়া মানে হচ্ছে পিঠ বা গহ্বর, ছোট্ট একটা গর্ত। মেকুলা মানে গর্ত। এটা পিত রঙের বা হলুদ রঙের বলে এটাকে বলা হয় পিত বিন্দু বা ইয়েলো স্পট। তোমাদের এবার কোশ্চেন করি আমি, তোমরা কমেন্টে লিখবা। সেটা হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রডকোষ তৈরি হতে পারে না? 1, কোন ভিটামিনের অভাবে রডকোষ তৈরি হতে পারে না? 2, একমাত্র আলোক সংবেদী অঙ্গের নাম কি, স্তরের নাম কি? চোখের একমাত্র আলোক সংবেদী স্তর। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে, পিত বিন্দু বাদে বাকি স্থানে কোন কোষ থাকে কি না? 3টা কোশ্চেন। কোন ভিটামিনের অভাবে রডকোষ তৈরি হতে পারে না? 3 নম্বর হচ্ছে আলোক সংবেদী স্তরের নাম কি? আর পিত বিন্দু বা ফোভিয়া সেন্ট্রালিস বাদে বাকি স্তরে কোন কোষ বা উজ্জ্বল আলোক সংবেদী কোষ আছে কি নাই? তোমরা কমেন্ট অ্যান্সার দাও। লাইভে কতজন আছে? 67। আজকে 67 জন লাইভে আছো। আমি কিন্তু খুব শিগগির জুম অ্যাপে চলে যাব, সম্ভাবনা আছে। আর রেকর্ডেড ভিডিও গ্রুপ থেকে আমি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমরা যখন টিচার হবা, পড়াবা, তখন বুঝতে পারবা যে সম্মানী বা টাকার থেকে বড় আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড না থাকা। ক্লাসে যদি অ্যাটেন্ড না থাকো, তাহলে টিচারের মন খারাপ হয়ে যায়। তোমরা যত বেশি অ্যাক্টিভ হওয়া, আমি তোমাদের তত বেশি পড়াবো। আর যত বেশি বেসিক পড়বা, বায়োলজি তত সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ভিটামিন এ, রেটিনা। তাহলে আমাদের ভিটামিন এর অভাবে রড কোষগুলো তৈরি হয় না। একমাত্র আলোক সংবেদী স্তর হচ্ছে রেটিনা, সাবাস। আর একটা হচ্ছে, ফোভিয়া সেন্ট্রালিস ছাড়া বাকি অংশে কোন কোষ থাকে কি না? থাকে। কোন কোষ থাকে? রড কোষও থাকে, কোন কোষও থাকে, সমান অনুপাতে থাকে। বাহ, হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। এখন আমি বাকি অংশটুকু পড়েই শেষ করব, আমাদের আর অল্প একটু বাকি আছে। আজকে আমরা অক্ষি পেশি, বিশেষ করে অবলিক পেশিগুলো কীভাবে কাজ করে
এইটা দেখব। চোখের উপযোজন কিভাবে হয় এটা দেখব। এরপর হচ্ছে অপটিক নার্ভ, লেমিনা ক্রাইবোসা কি, ছোট ছোট জিনিস। লেমিনা ক্রাইবোসা কি, অপটিক ডিস্ক কি। আর দেখব আমাদের চোখের কি কি সীমাবদ্ধতা আছে। বইয়ে তো লেখা আছে, দুই চোখ বা দ্বিনেত্র দৃষ্টির সুবিধা কি, বইতে লেখা আছে। তাহলে আমাদের চোখের আসলে সমস্যা কি, সীমাবদ্ধতা কি, এটা আমরা আজকে একটু দেখব। আচ্ছা, রেটিনাটা কিন্তু চারপাশে আছে, কিন্তু এই জায়গায় এসে থাকবে না, এটা মনে রাখো, কারণ আলো তো প্রবেশ করতে হবে। তাহলে এগুলো আসলে গায়ে গায়ে লেগে থাকে, তো এই জন্য আমরা ছবিতে এরকম দেখছি, এগুলো সব গায়ে গায়ে লেগে থাকে। তাহলে এখানে এসে রেটিনা শেষ, রেটিনা শেষ। এবার প্রশ্ন হয় চোখের ভেতরে কতগুলো ফাঁকা জায়গা থাকে। এই জায়গাটা, এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই ভুল করো। ফাঁকা জায়গা মানে হচ্ছে গহ্বর, লুপ। এই বিশাল একটা গহ্বর দেখা যাচ্ছে, এইটার ভেতরে জেলির মতো থকথকে জিনিস থাকে, এর নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। একুয়াস হিউমারের মতো ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার? এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, দেখো লেন্স দিয়ে ভিট্রিয়াস হিউমার থেকে আলাদা হয়ে গেছে দিকটা। তাহলে এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে রেটিনা, সরি এটা হচ্ছে কর্নিয়া। তাহলে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই যে এটা। তাহলে এখানে একটা তরল থাকে, এর নাম হচ্ছে একুয়াস হিউমার। যেহেতু এই যে মাঝখানে পিউপিল বলে একটা ফাঁকা জায়গা আছে, তাহলে এই তরলটা এদিকেও যাইতে পারে। তাহলে এখানে আরেকটা প্রকোষ্ঠ আছে, এখানেও থাকে একুয়াস হিউমার। প্রশ্ন হয় চোখের প্রকোষ্ঠ কয়টা? তিনটা। একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এই সবার এখানে, কর্নিয়া এবং আইরিশের মাঝখানে। আবার আইরিশ এবং লেন্সের মাঝখানে আরেকটা থাকে, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ হচ্ছে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে, পরেরটা হচ্ছে আইরিশ এবং লেন্সের মাঝখানে, লেন্সের মাঝখানে। তাহলে অগ্র পশ্চাৎ শেষ, তাহলে এটাকে আমরা আর পশ্চাৎ বলতে পারছি না, তাহলে এটার নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এইটা সবাই ভুল করো। প্রশ্ন করি আমি পশ্চাৎ প্রকোষ্ঠে কি থাকে, বা ভিট্রিয়াস হিউমার কোন প্রকোষ্ঠে থাকে, তোমরা দিয়ে দাও পশ্চাৎ প্রকোষ্ঠে। এটা ভুল জিনিস। অগ্র পশ্চাৎ এখানেই শেষ, দুইটাতে একুয়াস হিউমার। এটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখন আমরা তো জানি যে একুয়াস হিউমারের কাজ হচ্ছে পুষ্টি দেওয়া কর্নিয়াকে এবং লেন্সকে। তাহলে ভিট্রিয়াস হিউমারের কাজ কি? এখানে থাকে, এর কাজ কি? একটা ফুটবলের ভেতরে যদি বাতাসটাকে তুমি যদি বের করে নাও, তাহলে ফুটবলটা চুপসে যাবে। চোখের ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে, এখান থেকে যদি ভিট্রিয়াস হিউমারটা আমি বাইর করে নিই, চোখটা চুপসে যাবে, তাহলে আগের আকৃতিটা আর থাকবে না। তাহলে চোখের আকৃতি রক্ষা করে ভিট্রিয়াস হিউমার। সামনে থেকে যদি ইকুয়াস হিউমারটা বের করি, তাইলেও তো আকৃতি ঠিক থাকবে না, উপর থেকে বসে যাবে, মনে হবে চোখটা গর্ত হয়ে গেছে। তাহলে ভিট্রিয়াস হিউমার, একুয়াস হিউমার দুইটাই চোখের আকৃতি ঠিক রাখে। আমরা তো একুয়াস হিউমারের কাজ জানি, পুষ্টি দেয়, বললামই বারবার। তাহলে ভিট্রিয়াস হিউমারে কি থাকে এটা জানতে হবে। এখানে একটা কোশ্চেন হয়, সবাই ভুল করো। পানি থাকে 99%, মাত্র 1% থাকে কোলাজেন। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে সুতার মতো তন্তুময় একটা জিনিস। তাহলে 99% পানি, 1% হচ্ছে কোলাজেন। আর একটা জিনিস থাকে, এর নাম হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। তোমরা তো জানোই যে মাঝে মাঝে যে একজন আরেকজনের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে, সবসময় টার্গেট থাকে হচ্ছে চোখ বা মুখ, এগুলা। তাহলে মনে রাখবা হায়ালুরোনিক অ্যাসিড থাকে চোখে। চোখের কোন জায়গায়? ভিট্রিয়াস প্রকোষ্ঠের ভিট্রিয়াস হিউমারের মধ্যে। তাহলে আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, হায়ালুরোনিক অ্যাসিড যদি ভিট্রিয়াস হিউমারে থাকে, হায়ালুরোনিডেজ কোথায় থাকে? হায়ালুরোনিডেজ
ডেজ কোথায় থাকে? দেখো শেষে আছে এজ, এজ মানে হচ্ছে এনজাইম। শুক্রাণু আছে, শুক্রাণুর মস্তকে আছে অ্যাক্রোসোম। শুক্রাণুর মস্তকে আছে অ্যাক্রোসোম। অ্যাক্রোসোমের ভেতরে থাকে হায়ালুরোনিডেজ এনজাইম। অ্যাক্রোসোম এনজাইম। তাহলে হায়ালুরোনিডেজ এনজাইম থাকে অ্যাক্রোসোমে বা শুক্রাণুতে, আর অ্যাসিড থাকে চোখে বা ভিট্রিয়াস হিউমারে। ক্লিয়ার? শেষ। তাহলে শেষ। আরেকটা এখানে বেসিক জানতে হবে তোমাদের, সেটা হলো অপটিক ডিস্ক কি। আচ্ছা, রেটিনার মধ্যে তো আলো আসলো, আলো আসার পর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, রাইট? এখন প্রতিবিম্বটাকে তো মাথায় যেতে হবে, আমাদের মাথার পেছনে থাকে। এই জন্য দেখবা যে চোখে যদি ঠিকঠাক না দেখতে পাও, যারা চশমা ব্যবহার করো, তাদের মাথার পেছনে ব্যথা করে। কারণ চোখে যে আলোটা যায়, সেই ভিশন সেন্টার বা দর্শন কেন্দ্রটা আছে মাথার পেছনে। তাহলে চোখের ভেতর থেকে একটা স্নায়ু যাবে মাথার পেছনে, কোন জায়গা? এই পাশে একটা ফাঁকা করলাম, আমরা একটা ছিদ্র করলাম। রেটিনা যে স্নায়ুগুলো আছে, সব স্নায়ুগুলোকে এক করলাম, এক করে আমরা এটা একটা স্নায়ু তৈরি করলাম। এটার নাম হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক মানে চোখ না, অপটিক মানে হচ্ছে দর্শন। অকুলো মানে হচ্ছে চোখ, অকুলো মোটর স্নায়ু হচ্ছে চোখে থাকে, আর অপটিক স্নায়ু থাকে হচ্ছে রেটিনাতে। ক্লিয়ার? শেষ। এখন এই জায়গা থেকে সমস্ত স্নায়ু উৎপন্ন হলো, তাহলে এখানে যদি আলো আসে, এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হবে? হবে না। যে বিল্ডিংয়ে কাজ চলে, সেখানে কর্মচারীরা যে রুমে থাকে, এই রুমগুলোতে বসবাসের যোগ্য নয়। এখানে ভদ্র মানুষ কিংবা শৌখিন মানুষে থাকতে পারবে না। তাহলে এখানে কাজ চলছে, কি করছে? রেটিনার সমস্ত নিউরনগুলোকে সে নিয়ে যাচ্ছে। তাহলে যে জায়গায় হচ্ছে না, এই জায়গার নাম হচ্ছে অপটিক ডিস্ক, আর এটা হচ্ছে অপটিক স্নায়ু। এখন একটা প্রশ্ন, লেমিনা ক্রাইবোসা কি? লেমিনা ক্রাইবোসা কি? এটা হচ্ছে আলিম স্যারের বইতে আছে। এখানে লেমিনা ক্রাইবোসা থাকে। এটা খুব কঠিন কিছু না। লেমিনা মানে হচ্ছে লেয়ার। দেখো এখানে তো অনেক লেয়ার, রাইট? স্ক্লেরা, কোরোয়েড, রেটিনার আবার 10টা উপস্তর। তো সবগুলো ভেদ করে একটা ছিদ্র তৈরি হলো। ক্রাইবোসা মানে হচ্ছে ছিদ্র। এটা আসছে ক্রিবি ফর্ম শব্দ থেকে। ক্রিবি ফর্ম, ক্রিবি ফর্ম মানে হচ্ছে ছিদ্রযুক্ত। ক্লিয়ার? ক্রিবি ফর্ম মানে ছিদ্রযুক্ত। ক্রিবি ফর্ম থেকে আসছে ক্রাইবোসা, আর সামনে আছে লেমিনা। লেমিনা মানে হচ্ছে স্তর। তাহলে এই যে স্তরগুলো আছে, এই স্তরগুলো ছিদ্র করেই অপটিক স্নায়ুটা চলে গেল। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে লেমিনা ক্রাইবোসা। ক্লিয়ার? যেহেতু এখানে অপটিক ডিস্ক আছে, অপটিক স্নায়ু তৈরি হচ্ছে, তাহলে এই জায়গায় যদি আলো পড়ে, এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না, কারণ এখানে রড কোষ নেই, কোন কোষ নেই। প্রশ্ন হয়, অপটিক ডিস্কে রড কোষ আছে? নাই। কোন কোষ আছে? নাই। প্রতিবিম্ব তৈরি হয় না। ক্লিয়ার? শেষ। তাহলে আমরা মোটামুটি অনেকটা শেষ করে ফেলছি। শেষ। এই টপিকগুলো বামে লিখে রেখেছিলাম, সব শেষ। এদিক থেকে বিশাল অংশ শেষ। তোমাদের একটা প্রশ্ন বারবার আসে, কলেজে বলো, ফাইনালে বলো, কিংবা এডমিশনে বলো, সেটা হচ্ছে প্রতিসরণশীল মাধ্যম কোনগুলো? প্রতিসরণ মানে হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে যখন আলো রশ্মি চলে যায়, এটা বেঁকে যায়। বেঁকে যাওয়ার কথা বাদ, জাস্ট একটা মাধ্যমের ভেতর দিয়ে আলোক রশ্মি চলে যাচ্ছে। তাহলে আমরা যদি এই বস্তু থেকে আলো আনতে চাই রেটিনায়, এই ফোভিয়া সেন্ট্রালিসে, তাহলে কিসের ভেতর দেশে যাবে? এগুলাই হচ্ছে প্রতিসরণশীল মাধ্যম।
ক্লিয়ার? বা রিফ্র্যাক্টরি মিডিয়া। দেখো প্রথম সে ভেদ করছে কর্নিয়াকে, তাহলে প্রথম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া ভেদ করে এখানে আছে একুয়াস হিউমার বা তরলগুলো, তাহলে একুয়াস হিউমার, একুয়াস হিউমার পার হয়েই পাবে সে লেন্স, লেন্সটাও ভেদ করে যাবে, তা লেন্স ভেদ করবে, লেন্স, লেন্স ভেদ করে এই যে এখানে জেলির মতো থকথকে জিনিস আছে, এটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, তাহলে এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এরপর তো রেটিনার স্তরগুলা, তাহলে আলো চলে আসছে। প্রথমে কর্নিয়া, একুয়াস হিউমার, একুয়াস হিউমার ভেদ করে লেন্স, লেন্স ভেদ করে ভিট্রিয়াস হিউমার, দেন চলে আসলো ফোভিয়া সেন্ট্রালিসে। ক্লিয়ার? তাহলে কর্নিয়া, একুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। খুব সহজ, তোমরা তো জানো, এখন বেসিক জানছো, তাহলে সিকোয়েন্সটা মনে রাখবা। প্রশ্ন আসতে পারে কোনটি প্রতিসরণশীল মাধ্যম নয়, তিনটার সাথে চারটার সাথে আর একটা জিনিস অ্যাড করে দেবে, শেষ। আচ্ছা, গ্রুপে একটা কোশ্চেন পেয়েছিলাম যে আমরা যে একুয়াস হিউমারের কথা বলছি, চোখের যে তরলটা এখানে থাকে, এই একুয়াস হিউমার মস্তিষ্কের যে একটা তরল আছে আমরা পড়িয়েছি প্রথমেই, সিএসএফ, একুয়াস হিউমার এবং সিএসএফ কেন একই রকম সদৃশ তরল, এটা একটা প্রশ্ন। খেয়াল করে দেখো, একুয়াস হিউমার কিন্তু কর্নিয়া এবং লেন্সকে পুষ্টি দিচ্ছে, আর ওদিকে সিএসএফ ছিল সে মস্তিষ্ককে পুষ্টি দেয়। ক্লিয়ার? তাহলে একটা কাজ মিলে গেল। দুই, যাকে পুষ্টি দিচ্ছে সে খাওয়ার পর তো বজ্র উৎপন্ন করবে, এই বজ্রটা তো আবার ওই সিএসএফ তরলের মাধ্যমেই পরিবাহিত হবে। তাহলে এখানেও কর্নিয়া এবং লেন্সের বজ্রগুলো কোন পাশে যাবে? একুয়াস হিউমার দিয়ে চলে যাবে। তাহলে আর একটা ব্যাপার হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে সিএসএফ, তাহলে এখানেও যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে। সিএসএফ হচ্ছে জীবাণু ধ্বংস করত, জীবাণু ধ্বংস করতে সাহায্য করত। এখানে যে একুয়াস হিউমার আছে, এই একুয়াস হিউমারের ভেতরে, একুয়াস হিউমারের ভেতরেও কিন্তু হচ্ছে জীবাণু ধ্বংসকারী পদার্থ আছে। কি আছে এটা আমরা আরেকদিন পড়ব। তাহলে দেখো মিল আছে, পুষ্টি দিচ্ছে, বজ্র পরিবহন করছে, তারপর হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে, জীবাণু ধ্বংস করছে। তাহলে সিএসএফও যা করছে একুয়াস হিউমারও তাই করছে। এজন্যই বলা হয়েছে যে সিএসএফ এর মতো চোখের একুয়াস হিউমার এরা একই রকম। এবার আমি তোমাদের প্রশ্ন করি, তার আগে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট কি। এই যে এখানে ফোভিয়া সেন্ট্রালিস সব থেকে আলো, সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, এর নিচে আরেকটা ছোট জায়গা আছে, এই জায়গায় রড কোষ কোন কোষ কিচ্ছু নাই, রড কোষ কোন কোষ কিচ্ছু নাই। তাহলে এটা হচ্ছে এখানে আলো আসলে প্রতিবিম্ব তৈরি হবে না। প্রতিবিম্ব যদি তৈরি না হয় তাহলে এটা অন্ধবিন্দু, এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। অন্ধবিন্দু মানে হচ্ছে ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট এখানে থাকে। আচ্ছা, শেষ। এখন আমি তোমাদের কোশ্চেন করি, তোমরা কমেন্টের মধ্যে অ্যান্সার দাও, তারপর আমি দুই তিনটা কথা বলি শেষ করে দেবো। প্রশ্ন হচ্ছে, কোন কোষ নষ্ট হলে কোন রোগ হয়? 2 নম্বর হচ্ছে লেমিনা ক্রাইবোসা মানে কি? 3 নম্বর হচ্ছে 3 নম্বর হলো যে কোনো একটা আসছে, সেটা হচ্ছে প্রতিফলন, চোখের ভেতরে প্রতিফলন হ্রাস করে কোন স্তর? তাহলে কোন কোষ নষ্ট হয়ে গেলে কোন রোগ হয়? লেমিনা ক্রাইবোসা কি,
আর প্রতিফলন হ্রাস করে চোখের কোন স্তর? কমেন্টে এক্ষুনি জানাও, এরপর আমরা অল্প একটু কথা বলে লাইভ শেষ করব। কোশ্চেন কিন্তু তিনটা। কোন কোষ নষ্ট হয়ে গেলে, মানে কোন সিওএনই, কোন কোষ নষ্ট হয়ে গেলে কোন রোগ হয়? আর লেমিনা ক্রাইবোসা মানে কি? প্রতিফলন হ্রাস করে চোখের কোন স্তর? আচ্ছা, একজন একটা কোশ্চেন করেছো, সেটা হলো পিউপিল প্রতিসরণ মিডিয়াম কি না। আমি আবার বলছি, পিউপিল প্রতিসরণ মিডিয়াম কি না। এখন প্রতিসরণ মিডিয়াম মানে হচ্ছে কোন একটা পদার্থ, সেই পদার্থের ভেতর দিয়ে আলো যাইতে হবে। পিউপিল মানে তো ছিদ্র, ছিদ্র মানে ফাঁকা জায়গা, এখানে তো কিচ্ছু নাই। তাহলে পিউপিল কখনো প্রতিসরণ মাধ্যম হতে পারে না। ঠিক আছে, পিউপিল হচ্ছে একটা ছিদ্র, এখানে তরল নাই, কিছু নাই, ও কিছু না। তাহলে পিউপিল প্রতিসরণ মাধ্যম নয়, বরং পিউপিলের ভেতর দিয়ে তো একুয়াস হিউমার যাতায়াত করছে, তাহলে একুয়াস হিউমার হচ্ছে প্রতিসরণশীল মাধ্যম। সাবাস, এটা খুব ভালো জিনিস যে লাইভ ক্লাস তো হচ্ছে চাইলেও অনেক ইন্টারেস্টিং করা যায় না, কারণ অনেক কথা আছে, অনেক গল্প আছে যেগুলো তোমাদের বলা যায় না, অনেক গল্প বলা যায় না। 2 নম্বর হচ্ছে ফেস টু ফেস কন্ট্যাক্ট করা যায় না, কোশ্চেন করা যায় না। সো লাইভ ক্লাস এমনিতে ইন্টারেস্টিং খুব কম হয়। আর আমরা তো হচ্ছে রেকর্ড করছি না, যদি রেকর্ড করা যেত তাহলে ইন্টারেস্টিং জিনিস মিম টিম অ্যাড করা যেত। তো আমরা তো আসলে জানতে চাই বায়োলজি জিনিসটা কি, এই জন্য আমাদের অনেক কষ্ট হয়। আর লাইভ ক্লাসে এমনিতেই কষ্ট, তারপরও তোমরা পারছো, এটা কিন্তু খুবই ভালো জিনিস। 67 জনেরই রিপ্লাই আসছে। কায়াজমা, কায়াজমা কি? কায়াজমা মানে হচ্ছে ক্রস, কায়াজমা হচ্ছে ক্রস, তাহলে ক্রস মানে হচ্ছে কায়াজমা। এটা হচ্ছে মানুষের মাথা, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, দুইটা চোখ থেকে অপটিক স্নায়ু উৎপন্ন হলো। এখানে একটা স্নায়ু, এখানে একটা স্নায়ু। স্নায়ুটা আসবে কোথায়? মাথার পেছনে, মাথার পেছনে। তাহলে হবে কি? সেটা হলো এই অপটিক স্নায়ুর সুতাগুলা এসে এখানে আসে, এও আসে, এসে এ যে আসতেছে কিছু সুতা এই পাশে চলে যাচ্ছে, আবার কিছু সুতা করে কি এই পথে যায়। এর কিছু সুতা আসে, মানে স্নায়ুর কিছু সূত্র এই পাশে এসে সোজা চলে যায়, কিছু আবার আসে এদিকে চলে যায়। বুঝতে পারছো? এ আসছে, কিছু অংশ এদিকে যাচ্ছে, কিছু অংশ এদিকে যাচ্ছে, আবার এর ক্ষেত্রেও সোজা কিছু যাচ্ছে, এদিকে কিছু যাচ্ছে, এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল স্নায়ু দুইটার। এটাই হচ্ছে অপটিক কায়াজমা। তাহলে মনে রাখতে হবে কোন স্নায়ু কায়াজমা গঠন করে, অপটিক কায়াজমা। আর একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো ক্রোমোজোমের কায়াজমা কোথায় তৈরি হয়? তোমরা যখন কোষ বিভাজন পড়বা তখন এই কায়াজমা পাবা। ওকে, আমাদের কোশ্চেন ছিল 3টা। একটা হচ্ছে সিওএনই, কোন কোষ নষ্ট হয়ে গেলে কি হয়? বর্ণান্ধতা, রাইট। কালার ব্লাইন্ডনেস, সাবাস। 2 নম্বর হচ্ছে লেমিনা ক্রাইবোসা, লেমিনা মানে হচ্ছে স্তর, আর ক্রাইবোসা মানে হচ্ছে ক্রিবি ফর্ম, তার মানে হচ্ছে স্তরের ছিদ্র। ক্লিয়ার? কি হয় লেমিনা ক্রাইবোসাতে, কি যায়? অপটিক স্নায়ু যায়। আর একটা হচ্ছে কোন স্তর প্রতিফলন হ্রাস করে? কোরোয়েড। কেন প্রতিফলন হ্রাস করে? কারণ এটা কালো, কালো মানে কি রং আছে? মেলানিন রং আছে। শেষ। একজন বলেছো রাতকানা, না বাবা রাতকানা নয়, রাতকানা হচ্ছে রড কোষের, রতে রড কোষ, রতে রাতকানা, এটা মনে রাখবা। কতে কোন কোষ, কতে কালার ব্লাইন্ড, তাই না? তাহলে এইভাবে মনে রাখতে পারো, রতে রড কোষ, রতে রাতকানা, কতে কোন কোষ, কতে কালার ব্লাইন্ড। শেষ।
প্রতিসরণশীল মাধ্যম শেষ, উপযোজন। উপযোজন মানে হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন মানে হচ্ছে তোমার চোখের, তুমি একটা রুমে বসে টেলিভিশন দেখছো, হাতের মধ্যে পেপার আছে, তো মাঝে মাঝে হয় কি পেপার থেকে চোখ তুলে টেলিভিশনে তাকাও, মানে দূরে তাকাচ্ছ, আবার টিভি দেখতে দেখতে আবার তুমি পেপারের দিকে তাকাও, তখন আবার দেখো দূর থেকে কাছে তাকাচ্ছ। তাহলে এই সময় তো কিছু পরিবর্তন আনতে হবে। একই লেন্স দিয়ে তো তুমি দুই জায়গায় দেখতে পাবো না, দুই দূরত্বে, কারণ ফোকাস দূরত্ব চেঞ্জ করতে হবে। তো ফোকাস দূরত্ব চেঞ্জ করার জন্য আমাদের তো এমন নাই যে আল্লাহ পাক যখন আমাদের মায়ের পেট থেকে আমাদের বের করে দিছে, সাথে আমাদের এত বড় একটা বাক্স দিছে, বাক্সের মধ্যে অনেকগুলো লেন্স দিছে, যে তুমি যখন দূরে দেখবা এই লেন্স চোখে পড়বা, কাছে যখন দেখবে এই লেন্স পড়বা, এই সুযোগ নাই। তাহলে কি করতে হবে, ওই লেন্সটারই বক্রতার পরিবর্তন করতে হবে। কখনো এরকম করতে হবে, কখনো এরকম করতে হবে লেন্সটাকে, এরকম এরকম, তাহলে বক্রতার পরিবর্তন হবে। বক্রতার পরিবর্তন যদি হয় তাহলে হচ্ছে ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে। ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে গেলে কাছে এবং দূরে জিনিস দুইটাই দেখা যাবে। তো বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমরা পড়ে নিবা, খুব সহজ, পড়লেই বুঝতে পারবা, আমি এটা বিস্তারিত পড়াবো না। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে সিলিয়ারি পেশিগুলা, এটা লেন্স, এটা সিলিয়ারি পেশি, এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এখন কথা হলো, সিলিয়ারি পেশি যদি সংকুচিত হয় তাহলে সাসপেন্সরি লিগামেন্টটা তো লম্বা হচ্ছে, রাইট? এই যদি সংকুচিত হয় তাহলে সাসপেন্সরি যে লিগামেন্ট আছে টেনে লম্বা করছে। টেনে লম্বা করলে এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা তো তখন দুই পাশে টান পড়বে, টান পড়লে তো এরকম হয়ে যাওয়ার কথা, এরকম হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তখন এটা আরো হচ্ছে বেশি এরকম হয়ে যায়। সিলিয়ারি পেশি সংকুচিত হলে এই লিগামেন্টগুলো লম্বা হয়ে যায় বা প্রসারিত হয়, তখন লেন্সটা টান পড়ার কথা, সরু হয়ে যাওয়ার কথা এরকম, কিন্তু হয়ে যায় এরকম। তাহলে এইটাই শুধুমাত্র উল্টা। কেন এটা হয়, এটা হচ্ছে মানে জনুলার মেকানিজম পড়াইতে হবে, খুবই হচ্ছে ডিপ ব্যাপার। তো আমার মনে হচ্ছে যদি একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো, যে এটা তখন বক্রতার বেশি বক্র হয়ে যায়, একটুকু মনে রাখলেই হচ্ছে, তাহলে এটা বিস্তারিত পড়ানো লাগছে না। উপযোজনের কিভাবে হয় এটা একটু দেখে নিবা। এটাতে প্রশ্ন হবে, আমি পরের দিন প্রশ্ন রাখবো, উপযোজন থেকে বা অ্যাকোমোডেশন থেকে কি কি ঘটে। পরীক্ষার কিছু সিস্টেম চেঞ্জ করেছি আমি, যেমন আজকে রাত 10টায় হবে গ্রুপের এক্সাম, ঠিক 10:30টায় হবে আজকে আমি যে লেকচারটা নিয়েছি এইটার এক্সাম। আর আজকে যারা এক্সামে ভালো করবা, আর কমেন্টে যারা ভালো করেছো তাদের কথা তো আমি মাথায় রাখছি। আজকে যে এক্সামে ফার্স্ট হবা, চিটিং করা যাবে না, চিটিং আমি ধরতে পারি, ওয়েবসাইটে সব রেকর্ড থাকে, চিটিং করা যাবে না। তো আজকে রাত 10:30টায় এক্সাম, 10টায় হচ্ছে বড় গ্রুপ এক্সাম। চোখের সীমাবদ্ধতা, তার আগে বলি বাইনোকুলার ভিশন এবং স্টেরিওস্কোপিক ভিশন, বইয়ে দুটো শব্দ আছে, বাইনোকুলার ভিশন, স্টেরিওস্কোপিক ভিশন। বাইনো মানে হচ্ছে বাই, বাই মানে হচ্ছে দুইটা চোখ, ওকুলার মানে হচ্ছে চোখ, অক্ষি গোলক। তাহলে দুই গোলকের মাধ্যমে যদি আমরা একটা জিনিস দেখি, এটাকে বলা হয় বাইনোকুলার ভিশন। দুই চোখ, বাই, চোখ মানে অকুলার, দুই চোখ দিয়ে একটা বস্তু দেখছি, বাইনোকুলার ভিশন। এরপর হচ্ছে স্টেরিওস্কোপিক ভিশন, খুব সহজে মনে রাখবা, স্টেরিওস্কোপিক মানে হচ্ছে 3D, 3D ভিশন দেখি আমরা। তাহলে একটা বস্তুর আমরা হচ্ছে 3D ভিশন দেখি, ত্রিমাত্রিক ছবি দেখি, এটাকে বলা হয় স্টেরিওস্কোপিক ভিশন। ওকে, মানুষের চোখের কী কী সীমাবদ্ধতা আছে, এটা শুরু করার আগে, এটা 1 মিনিটের আলোচনা, আমি তোমাদের আর 2টা কোশ্চেন করবো, এটাই আজকে লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে রড কোষ বাইরে না ভেতরে থাকে, রেটিনার বাইরের দিকে না ভেতরের দিকে রড কোষ থাকে। 2 নম্বর হচ্ছে অপটিক ডিস্ক, রড
কোন কোন ধরনের কোষ থাকে অপটিক ডিস্কের মধ্যে? রড কোষ থাকে না কোন কোষ থাকে না কোনোডি থাকে না, এটা লিখতে হবে। 3 নাম্বার হচ্ছে আমরা যে 3D চিত্র দেখতে পাই এটাকে কি বলা হয়? 3D চিত্র দেখতে পাই এটাকে কি বলা হয়? তোমরা এই 3টার কমেন্ট করো, এরপর আমি সীমাবদ্ধতা শেষ করে আজকে লাইভ শেষ করে দেবো। লেক্রিমাল গ্ল্যান্ড কোনো নার্ভ কন্ট্রোল করে কি না? হ্যাঁ, লেক্রিমাল গ্ল্যান্ড নার্ভ কন্ট্রোল করে, এটা চোখের বাইরে আছে। এই যে এখানে একবারে কর্নার যে গর্তটা এখানে উপরের দিকে থাকে লেক্রিমাল গ্ল্যান্ড। আমরা যে কান্নাকাটি করি বা চোখে মুখে যখন পানি আসে চোখে নাকে, এই পানিটা হচ্ছে লেক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে, এটা চোখের বাইরের জিনিস। আর কি কোশ্চেন ছিল? হ্যাঁ, এটা স্নায়ুর কন্ট্রোল করে, স্নায়ু ছাড়া সম্ভব না। সুফি ভাই, ওই কমেন্ট দেখা যাচ্ছে না ফোনে, ওই ফোনটা একটু দেখি। ভাইয়া, রৌদ্র থেকে যদি আমরা অন্ধকারে যাই ঝাপসা দেখি কেন? বললামই যে রোদে যখন থাকো তখন অন্ধকারে যে দেখার জন্য রড কোষগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্যই তুমি যখন অন্ধকারে যাও তখন রড কোষগুলো তৈরির সময় দেওয়া লাগবে, আধা ঘন্টা লাগে। তার আগে যেহেতু তৈরি হওয়া শুরু হচ্ছে তাহলে কিছুক্ষণ পরে আর কি 5-10 মিনিটের মধ্যে ধীরে ধীরে আমরা ভালো দেখতে পাই, আধা ঘন্টা পর সব থেকে ভালো দেখতে পাই। একুয়াস হিউমারি অশ্রু নাকি? হ্যাঁ, এটা একটা কোশ্চেন। একুয়াস হিউমারি আমাদের চোখের অশ্রু কি না? না, চোখের অশ্রু হচ্ছে লেক্রিমাল গ্রন্থি থেকে আসে, লেক্রিমাল গ্রন্থি চোখের বাইরে থাকে। যদি একুয়াস হিউমার চোখ থেকে বের হয়ে যেত, চোখের গোলকের যে তরলটা আছে যদি বের হয়ে যেত তাহলে কি বিপদ হতো? আমি তো বলেছি যে এরা চোখের ভেতরে একটা আকৃতি ধরে রাখে, যদি বের হয়ে যায় তাহলে সমস্যা আছে, চোখটা চুপসে যাবে, চোখটা চুপসে যাবে। একুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমারের নামকরণ কিভাবে? হ্যাঁ, আমি এটা গ্রুপে পোস্ট দিয়ে দিব এখন। এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখে রাখছি, একুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার কেন বলা হয়। হ্যাঁ, সাবাস। ওকে, আমি দেখি তোমরা যে কমেন্টগুলো করেছো। বাইরে কোশ্চেন ছিল রড কোষ বাইরে থাকে না ভেতরে? হ্যাঁ, রড কোষ রেটিনার বাইরের দিকে থাকে, লম্ব বরাবর থাকে। অপটিক ডিস্কে রড কোষ কোন কোষ কোনোটাই থাকে না, অপটিক ডিস্কে কোনোটাই থাকে না। আর হ্যাঁ, মানুষের ত্রিমাত্রিক ছবি দেখার কৌশলকে বলা হয় স্টেরিওস্কোপিক।
টেলিস্কোপিক ভিশন, সাবাস। মানুষের চোখের সীমাবদ্ধতা কি? মানুষের চোখের সীমাবদ্ধতা হচ্ছে, মানুষের চোখের কিন্তু আকারটা একটা নির্দিষ্ট, তাহলে চাইলেও আমরা আকারটা বাড়াতে পারি না, কমাতে পারি না। তাহলে আকার নির্দিষ্ট হলে আলোর পরিমাণও নির্দিষ্ট, এটা একটা আমাদের সীমাবদ্ধতা। 2 নম্বর হচ্ছে মানুষের চোখের যে আলোর যে তীব্রতাটা বুঝতে পারে, নির্দিষ্ট ওয়েভ লেন্থে বুঝতে পারে। যেমন মানুষ চাইলে কখনো আলট্রা ভায়োলেট আলোতে দেখতে পাবে না, বা ইনফ্রারেডে দেখতে পাবে না। আলট্রা ভায়োলেটে, ইনফ্রারেডে দেখতে পায় না মানুষ। মানুষ শুধু দৃশ্যমান আলো যে 7টা আছে, এই 7টা দৃশ্যমান আলো 7টা হচ্ছে বেনি, আ, স, হ, ক, লা। তোমরা এটা জানো, আমি এটা কেন দিলাম সেটা হচ্ছে নীল 1 2 3 4 5 6 7, 2 নাম্বার, 4 নাম্বার এবং এই যে লাল দেখতে পাচ্ছ এখানে, আমাদের চোখ এই 3টা বর্ণ দেখতে পায়। মৌলিক বর্ণ, মৌলিক আমাদের যে কোন কোষগুলো আছে, কোন কোষগুলো হচ্ছে এই 3টা মৌলিক বর্ণের জন্য, নীল, সবুজ, লাল। তবে কোনো কোনো বইতে বলা আছে যে হলুদও দেখতে পায়। নীলের জায়গায় লেখা আছে আসমানি, নীলের জায়গায় লেখা আছে আসমানি, সবুজ লাল তো আছে, সাথে হলুদও লেখা আছে। তাহলে তোমরা যে বইটা প্রধান হিসাবে পড়বা, যেমন আজমল স্যার হচ্ছে প্রধান, তাহলে আজমল স্যারের বইতে যা আছে তাই পড়তে হবে। আজমল স্যারের বই থেকে কোশ্চেন আসলো না, আসলো আলিম স্যারের বই থেকে, তাহলে আলিম স্যারের বই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আজমল স্যারের বই, আলিম স্যারের বই, দুইটা থেকেই কোশ্চেন আসছে, তাহলে আজমল স্যারের বই থেকে অ্যান্সার করতে হবে। সেটা ভুল থাকলেও আনসার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, মানুষের চোখের সীমাবদ্ধতা কি? এই যে এটা, যে মানুষ এই 7টার বাইরে দেখতে পায় না। কারা দেখতে পায়? যারা একটু ইন্টারেস্টিং জিনিস জানতে চাও তাদের জন্য, কারা দেখতে পায়? মাকড়সা। মাকড়সা কিন্তু আলট্রা ভায়োলেট বা অতি বেগুনিতে দেখতে পায়। মাকড়সার মতো কিছু পোকা আছে, এরা অতি বেগুনিতে দেখতে পায় মাকড়সা। আবার লালের পর আছে ইনফ্রারেড। ইনফ্রারেডে দেখতে পায় স্নেক, সাপ। তাহলে আমরা কিন্তু দেখতে পাই না। এটা আমাদের চোখের একটা সীমাবদ্ধতা। আর কি সীমাবদ্ধতা? সেটা হচ্ছে একটা মানুষকে তুমি যতবার দেখবা আলাদা আলাদা দেখতে পাবা, কখনোই একভাবে দেখতে পাবা না। তাহলে আমরা যতবার দেখি একটা বস্তুকে ততবার মনে হয় আলাদা আলাদা দেখছি, কারণ আমাদের চোখ বিভিন্ন জায়গায় তখন ফোকাস করে, নির্দিষ্ট কোনো ফোকাস না। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে আমাদের চোখ ক্যামেরা না, লেন্স না, তাহলে আমাদের চোখ ছবি তুলে রাখতে পারে না। আজকে একজনকে দেখলাম, ছবি তুলে রেখে দিলাম, নিখুঁত আরেকদিন দেখতে পাবো। ছবি তুলে রাখতে পারে না। ছবি তুলে না রাখতে পারার সুবিধা হচ্ছে আমাদের ব্রেনের কাজকর্ম, যে ওই লোকটাকে আমি কেমন দেখলাম, লোকটা দেখতে এমন, লোকটা দেখতে এমন, লোকটা দেখতে এমন। এই যে চিন্তা করছো, এই চিন্তাটা করতে পারো। যদি ছবি তুলে রাখা যেত মাথার মধ্যে, আমরা কিন্তু চিন্তা করতে পারতাম না, আমাদের ব্রেন কিন্তু আর উন্নত হতো না। আর একটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে একটা লাইট দিয়ে তুমি কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছ, গভীর অন্ধকার হলে আরও লাইট বাড়াই দিয়ে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু কখনো এমন করতে পারি না যে কানটা ধরে একটু ঘুরাইলাম, রেডিও নবের মতো সাউন্ড বাড়ার মতো, কানটা ধরে একটু ঘুরাইলাম, চোখটা দিয়ে আরও একটু ভালো দেখতে পাচ্ছি। কানটা একটু কমাই দিলাম, তাহলে চোখ দিয়ে আরও ভালো দেখতে পাচ্ছি। তাহলে চোখের যে দেখার ক্ষমতাটা চোখ বাড়াতে বা কমাতে পারে না। এগুলো হচ্ছে মানুষের চোখের সীমাবদ্ধতা। তোমরা কি কি এখান থেকে পড়বা? আমি একটা জিনিস মিস করে গেছি, এটা আজকে পড়াবো না, তোমরা পড়তে পারবা। চোখের কি কি গ্রন্থি থাকে, অশ্রুগ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, মেমোভিয়ান গ্রন্থি, বইয়ের মধ্যে লেখা আছে, এটা দেখবা। আর অবশ্যই অবশ্যই আলিম স্যারের বইটা পড়বা। যাদের কাছে বই নাই, আমি স্ক্রিনশট বইয়ের মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দিব, ছবিগুলো ডাউনলোড করে রাখো। লকডাউন কেটে গেলে আলিম স্যারের বই কিনে ফেলবা, কারণ আলিম স্যারের বইতে চোখটা অনেক সুন্দর করে পড়ানো আছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের 5th ক্লাস হবে আগামীকালকে। 5th ক্লাসের টপিক হচ্ছে কান। আগামীকালকে ঠিক 3টার সময়। আজকে যে লেকচার হলো, এইটার পরীক্ষা হবে আজকে রাত 10:30টায় গ্রুপের মধ্যে। আমি সবাইকে চাই, যারা ইরেগুলার পরীক্ষা দিচ্ছ না, টাকা দিচ্ছ, তাদেরকে আমি কোর্স আউট করে দেব। যেই হও না কেন, কোর্স আউট করে দেব।
সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।